খর্দা। এই নামটা শুনলে এখনো কিছু পরিবার কেঁপে ওঠে। সালটা তখন 2016। নেমে এসেছিল একটা বাড়ির উপরে আদিম অভিশাপ। রাতের পর রাত অজানা অচেনা আওয়াজ, নিঃশ্বাসের শব্দ, আর দরজার ওপাশে কারোর ছায়া নড়ে ওঠা। মা, বাবা আর তাদের মেয়ে, তাদের শান্ত জীবন মুহূর্তেই পরিণত হয়েছিল এক দুঃস্বপ্নে। তারা প্রথমে ভেবেছিল কল্পনা, মনের ভুল। কিন্তু যখন তাদের সেই ছোট্ট মেয়েটা রাতে বলে উঠল ওরা আবার এসেছে, তারপর থেকে কোনো কিছুই আর আগের মতো ছিল না। আজ সেই পরিবারেরই একজন ঘোষলি কল রেকর্ডিং আমাদের সঙ্গে রয়েছেন। তার নিজের ভয়েসে সেই রাতের আতঙ্ক যেন আরো বেশি বাস্তব হয়ে উঠেছে। কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিং আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, মন দিয়ে শুনুন। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা, এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ে শেয়ার করতে চান, অথবা আমার স্টুডিওতে এসে লাইভ পডকাস্টের মাধ্যমে শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে থাকবে এবং কমেন্ট সেকশনের একদম প্রথম কমেন্টে থাকবে। এছাড়াও আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, সেই ক্ষেত্রেও এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাব কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিংয়ে। আজকের এই কল রেকর্ডিং শোনার সময় রেডি থাকুন, কারণ এই ঘোষলি কল রেকর্ডিং শুধু শোনা নয়, একদম মাথার ভেতরে ঢুকে যাবে। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো প্রত্যুষা, কেমন আছো? ভালো আছি। লাস্ট যখন কথা হয়েছিল তখন তোমার উত্তরটা একটু ডিফারেন্ট ছিল, কারণ প্রায় 9-10 বছর ধরে এমন কিছুর মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ বা তুমি যাচ্ছ যেটা খুব একটা স্বাভাবিক নয়। এবং খর্দাতে থাকো, তাই তো? হ্যাঁ, তোমাদের বাড়িতে কিছু প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমকে রিলেট করে আজকের এই ঘটনা, তাই তো? হ্যাঁ। কি ঘটেছিল প্রত্যুষা, শুরু থেকে শুরু করো একদম। একদম আমি শুরু থেকেই শুরু করছি। বিষয়টা বলা যায় 2016 থেকে ইনিশিয়ালি শুরু, কিন্তু ওই হয় না, লোকের অনেক কিছু চোখে পড়ে, অনেক কিছু পড়ে না। আবার অনেকের অনেক বক্তব্য থাকে জীবনে যে এরা কেন হঠাৎ করে এত ফ্লারিশ করছে, এদের তো এরকম হওয়ার কথা না, উচিত না। তো ব্যাপারটা সেরকমই, ইনিশিয়াল স্টেজটা সেরকমই ছিল। তো আমি খর্দায় থাকি, আমি মানে আমার এটা, আমি এখন ফ্ল্যাটে থাকি, আগে আমাদের এখানেই বাড়ি ছিল, সেটাকে ফার্দার প্রমোটিং এ দেওয়া হয় এন্ড অল, তারপর আমরা সেখানেই শিফট করি। মানে বলা যায় আমরা হচ্ছে ল্যান্ড ওনার। ওকে। তো আমার বাবা একটা ব্যাংকে চাকরি করতেন 16 বছর টানা। মানে আমার বাবার এরকম একটা পোস্ট ছিল ব্যাংকে যে ব্যাক অফিসটা আমার বাবার ওপরেই ছিল, ডিপেন্ডেন্ট। আমার বাবা অফিস না যাওয়া মানে অফিস মোটামুটি হেলে গেছে, এরকম একটা ব্যাপার। তো সেই লোকটাকে আমি কোনোদিন দেখিনি যে সে অফিস যাচ্ছে না বা অফিস কামাই করছে, মানে ঝড় জল বৃষ্টি যাই হয়ে যাক আমার বাবা অফিস যাবে, এরকম একটা ব্যাপার ছিল। দেখো, আমি খুবই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো সেখানে টাকা পয়সার ব্যাপার যদি আমি যাই, খুব বাড়াবাড়ি না হলেও আমি সচ্ছলভাবেই বড় হয়েছি। সেখান থেকে আফটার ফ্ল্যাট যখন শিফট হয় ব্যাপারটা, তার 1-2 বছর, হ্যাঁ 1-2 বছর ঠিকঠাক ছিল। 2016 ষষ্ঠী আমার বাবা অফিস থেকে বাড়ি ফেরে, পুজো কাটে, একাদশী দিন অফিস যাওয়ার কথা। একাদশী দিন আমার বাবা আর অফিস গেল না। কেন গেল না কেউ জানে না, যাচ্ছে না কোনো কারণে। তো একটু চোখে লেগেছিল, কারণ আমি বললাম শুরু থেকে আমার বাবা অফিস যায় না, এই ব্যাপারটা খুব মানে হয়ইনি কোনোদিন, হতে পারে এরকম। তো একাদশী গেল, দ্বাদশী, কালী পুজো, লক্ষ্মী পুজো, সব এসব যাচ্ছে, আমার বাবা আর অফিস যাচ্ছে না। তো স্বাভাবিক বাড়ি থেকে মা জিজ্ঞেস করছে তুমি কেন অফিস যাচ্ছ না, আমিও হয়তো জিজ্ঞেস করছি কোনো সময় কি হলো তুমি অফিস যাচ্ছ না কেন।
খুব স্বাভাবিক উত্তর, এমনি যাচ্ছি না, এই মানে হাজারটা বাহানা, এই কারণ হ্যান ত্যান এসব, ঠিক আছে যাচ্ছে না। এবার সেটা হতে হতে ডিসেম্বর মাস চলে গেল, আমার বাবা স্টিল অফিস যাচ্ছে না। অফিসের লোকজন ফোন করছে, অফিস থেকে লোক আসছে, সব হচ্ছে, যখনই হয়তো লোক আসছে বা ফোন আসছে, বাবা কারোর ফোন ধরতে দিচ্ছে না, বা কেউ এসে হয়তো ডাকাডাকি করছে নিচ থেকে, বাবা কাউকে রেসপন্স করতে দিচ্ছে না, এরকম হয়েছে অনেক। এবং এই করতে করতে একটা সময় এরকম জায়গা দাঁড়ায় যে বাবাকে বসিয়ে দেওয়া হয়। And সেটা খুব অবভিয়াস, কেউ কাজে যাচ্ছে না তাকে এতভাবে, সে যাতে অফিসে আসে তার, বা কেন আসছে না সেটাও জানার চেষ্টা হয়েছে অফিস থেকে, তারও কোনো রেসপন্স পায়নি তারা, তো স্বাভাবিক তারা তাকে বসিয়ে দেবে। এবার এক্ষেত্রে কি হয়, আমার মা চাইলে অনেক কিছুই করতে পারতো, ফোন, অন্য ফোন থেকে ফোন করা অফিসে যে কেন আসছে না, কি প্রবলেম হয়েছে, কি কিচ্ছু এসব হয়নি। মানে যেগুলো স্বাভাবিক জিনিস সেগুলো আমাদের কারোর মাথায় আসেনি যে হ্যাঁ এগুলো করা উচিত বা করা যায়। বাড়িতে ডেইলি বেসিসে কৌস্তবদা আমি অশান্তি হয়েছে এর আগেও, কিন্তু সেটা এই লেভেলে আমি দেখিনি। মানে আমি একটা টাইম অবধি আমার বাবাকে চিনতেই পারছিলাম না যে এই লোকটাই আমার বাবা, তো যাকে আমি ছোট থেকে দেখে এসেছি। মানে এরকমও দিন গেছে আমার বাবা হয়তো কয়েক লিটার মানে মদ খেয়েছে, ওকে, শুধু শুধু ওটার উপরেই হয়তো আছে লোকটা। অশান্তি মানে আমি স্কুলে যাচ্ছি, স্কুল থেকে ফিরছি, আমার মাথায় এটাই আছে যে আমি বাড়ি গিয়ে দেখবো খুব একটা অশান্তি হচ্ছে, বা খেতে বসবো আমরা যখন, তখন একটা কিছু নিয়ে শুরু হবে। আর খুব ছোট ছোট জিনিস নিয়ে, মানে যেটা নিয়ে হওয়ার কোনো কারণ নেই, সেই ছোট জিনিসটা থেকে হতে 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 হাত অব্দি জিনিসটা চলে গেল। এটা ডেইলি বেসিসে হতো, টানা ধরো 5-6 বছর এই জিনিসটা আমি দেখে এসেছি। এটার পাশাপাশি যদি আমি ফিনান্সিয়ালের কথা বলি, মানে সেটা একটা জায়গায় যা ছিল সেখানে যখন নতুন করে জিনিস আর পুট হচ্ছে না, সেটা আস্তে আস্তে কমবে, স্বাভাবিক। সেটা আজকের দিনে দাঁড়িয়ে খুব খারাপ একটা জায়গায় রয়েছে। মানে আমি যেভাবে বড় হয়েছি, যতটা ভালো সিচুয়েশনে, মানে আমি যেভাবে বড় হয়েছি সেটা আমার কাছে ভালো, বাট সেই জায়গা থেকে যখন আজকের দিনে আমি দাঁড়িয়ে ব্যাপারটা দেখছি, সেটা কখনোই ভালো নয় বা সেটা স্মুথ নয়। আর যেটা হওয়ার কোনো কারণ নেই, তারপরেও সেই জিনিসটা ফেস হচ্ছে এত বছর ধরে, কোনো সেটার সলিউশন নেই। তো এই সমস্ত তো আছেই। এবং আমি ওই বয়সে, আমি যখনকার কথা বলছি তখন আমি অনেকটা ছোট, আর এটা তো একটা লং পিরিয়ড ধরে চলেছে। তো সেরকম একটা টাইমে মোটামুটি ধরো ওই 16 পরে, মানে 17-18 এরকম একটা টাইমের কথা আমি বলছি। এরকম রাত্রিবেলা একদিন খুব বাড়িতে অশান্তি হয়েছে, আমার মা না খাওয়া দাওয়া না করে শুয়ে পড়েছে, আমি আর আমার মা একসাথে ঘুমোতাম। তো আমি রাত্রিবেলা কি কারণে যেন উঠেছি, এবার আমার ঘরটা আর বাবার ঘরটা হচ্ছে মুখোমুখি, মাঝখানে স্পেস আছে, বাট সোজাসুজি আর কি। তো আমি কি মনে হয়েছে আমি ওই ঘরটায় ঢুকেছি, ঘর অন্ধকার, আর বাবার ঘরের ঠিক বাইরে একটা স্ট্রিট ল্যাম্প আছে, দরজা বারান্দার খোলা, সেটা থেকে আলো আসছে, মোটামুটি ঘরটা আলো আছে, পুরোপুরি অন্ধকার আমি বলতে পারছি না। আমি ঘরে ঢুকে দেখছি খাটের উপর আমার বাবা দাঁড়ানো, ফ্যানটা অফ করা, একটা গামছা বা ওড়না কিছু একটা ছিল হাতে, সেটাকে পেঁচিয়ে মোটামুটি ফ্যানের ওপর তোলা হয়ে গেছে, বাকিটা আরো পেঁচানো চলছে। ওরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আমার স্বাভাবিক চিৎকার করা উচিত যে কি করছো এটা, বা যা কিছু একটা করা উচিত। আমি খুব শান্তভাবে না ওটা থেকে দাঁড়িয়ে গেছিলাম। আমি বেশ দাঁড়িয়ে কিছুক্ষণ, গেছো? হ্যাঁ আমি বেশ কিছুক্ষণ ধরে দেখছি যে কি করছে। হঠাৎ করে না বাবা আমার দিকে তাকায়, আর আমি সেটা দেখে খুব নর্মাল একটা ওয়েতে বললাম যে এটা কি করছো, ওটা রাখো, রেখে শুয়ে পড়ো, ঠিক এরকম একটা টোনে। আর খুব সারপ্রাইজিংলি আমার বাবা সেটা শুনলো, ওটাকে রেখে দিল, ফ্যানটা চালালো, নিয়ে টান টান হয়ে শুয়ে পড়লো। নেক্সট দিন সকালবেলা আমি যখন বাবাকে গিয়ে বলছি তুমি জানো কালকে রাতে তুমি কি করেছো, আমার বাবা কিন্তু জানেই না যে এত কিছু সে করে ফেলেছে। এবং এই জিনিসটা একবার হয়নি, বহুবার হয়েছে। আমি এই কথাগুলো কোনোদিন মানে মায়ের সামনে তুলিনি, কারণ স্বাভাবিক, দেখো তার পক্ষে এগুলো শোনা একটু ডিফিকাল্ট। সেগুলো আমি নিজের চোখের সামনে দেখছি ওই মাঝরাতে। আর আমার বাবা এই টাইম পিরিয়ড গুলোতে না এমন অনেক কাজ করেছে যেগুলো আমার বাবাকে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি জিজ্ঞেস করি বা আমি সেগুলো নিয়ে যদি কথা তুলি, আমার বাবা কিন্তু বলতে পারবে না, তার মাথাতেই নেই যে এত কিছু করেছে। ইভেন আমি যে তোমাকে একটু আগে বললাম, ওই মোটামুটি একটা বেশ কিছুটা সময় ধরে আমার বাবা শুধু ওই মদের উপরেই বেঁচে ছিল। হুম। সেটার পরে তার একটা লামসাম রোগ হওয়া উচিত, হুম। সেরকম কোনো ব্যাপার হয়নি। কিন্তু আমার বাবাকে যদি আমি বলি যে তুমি জানো তুমি শুধু ওই 1-2 বছর ওই খেয়ে গেছো, খাবার দাবার মানে খুব মিনিমাল, খুব মিনিমাল, মানে সেটা হয়তো লোকে বিশ্বাসও করবে না আমি যেই অ্যামাউন্টের কথা বলছি। হুম।
আমার বাবা কিন্তু বলতে পারবে না যে সে এত কিছু খেয়েছে, এত কিছু করেছে, এবং এত যে বাড়িতে অশান্তি হয়েছে, এত ক্যাচাল হয়েছে, আমার বাবার হয়তো সেগুলো মাথায়ও নেই আজকের দিনে দাঁড়িয়ে। তো এই সমস্তর মাঝখানে যাদবপুরের কেসটা তো হয়েই ছিল। তো তার আগেও বেশ কিছু জিনিস হয়েছে। যাদবপুরের কেসটা আমি মেনশন কেন করলাম, ওটা যেহেতু এখানে একবার রেকর্ডিং হয়ে গেছে এবং ওটা এই টাইম পিরিয়ডের মধ্যেই, তো ওটা একটা সেপারেট ব্যাপার। তার মাঝখানে কি হতো, আমার বাড়িতে না, মানে ওই ফ্ল্যাটে যেরকম হয় পুট্টি করা থাকে, এখনো রং হয়নি স্টিল, তো বাড়িতে প্রচুর আমি এরকম আগেও দেখতাম, এখন আর হয় না, বাট সেই দাগগুলো রয়ে গেছে। এমন এমন জায়গায় এমন কিছু দাগ রয়েছে, মানে সেটা দেখে হট করে মনে হবে কোনো কিছু হয়তো ঘষা খেয়েছে, কিন্তু সেখানে ঘষা খাওয়ার কোনো জায়গা নেই বা কিছু নেই জিনিস। স্ক্র্যাচেস, তারপর তোমার পেন্সিল দিয়ে যদি দেওয়ালে কেউ ঘষাঘষি করে, হয়তো মানে পরপর টানছে না, কিন্তু কয়েকটা স্ক্র্যাচ এরকম টানা, এগুলো প্রচুর রয়েছে এখনো। বাট আমি প্রথম থেকে ভাবতাম কি যে হয়তো কোনো সময় আমি করেছি বা কোনো কিছুতে ঘষাই হয়তো খেয়েছে সিরিয়াসলি। আমি পেন্টিং করি টুকটাক, তো আমার বাড়িতে বেশ অনেক জিনিসপত্র আমার রাখা থাকে। আমি অনলাইনে ক্যানভাস আনাতাম, একদম নতুন, আমি ইউজও করিনি ক্যানভাস গুলো। সেখান থেকে আমি একটা বের করতে গিয়ে দেখছি সেটার উপর কোনো একটা রং ঢেলে হয়তো কোনোটা আছে, বা কোনোটায় হয়তো ওই ছোপ ছোপ হয়ে আছে, কোনোটায় পেন্সিল দিয়েই এমন ভাবে স্ক্র্যাচ করা যে ওটা আমি আর ইউজ করতে পারবো না। তো আমি প্রথম থেকে ভাবতাম ওরা হয়তো মানে অনলাইনের জিনিস যেহেতু, যে এরকম ইউজড হয়তো কোনোভাবে পাঠিয়েছে। তো নেক্সট টাইম থেকে আমি চেক করেই বাড়িতে নিতাম জিনিসপত্র। তারপরেও সেম জিনিস রিপিট হয়েছে। মানে আমার বহু জিনিস, পার্টিকুলার আমার বহু জিনিস আমি আমার বাড়ি থেকে উধাও হয়ে গেছে, আমি জানি না সেগুলো কোথায়। কেউ এসে নিয়ে যাবে, তার খেয়ে কাজ নেই, সে ওইসব জিনিসপত্র নিয়ে যাবে যেগুলো হারিয়েছে, আমি বলতে চাইছি। বা এরকম অনেক সময় হয়েছে, মানে আমি ঠিক চোখের সামনে জিনিসটা রেখে গেলাম, কিছুক্ষণ পরে এসে আমার ওটা লাগবে, আমি তার জন্য চোখের সামনে রেখে গেছি যাতে হারিয়ে না যায় বা কোথাও রেখেছি ভুলে না যাই। ঠিক 5 মিনিট পরে এসে আমি দেখতাম জিনিসটা ওখানে নেই, বাড়িতে কিন্তু কেউ নেই যে ওটাকে সরাবে, হয়তো বাড়িতে আমি একাই আছি সেই সময়। খুঁজে পেলাম না তো পেলাম না, এমন সময় খুঁজে পেলাম, আর এমন জায়গা থেকেই খুঁজে পেলাম যে ওখানে ওটা যাওয়ার কোনো চান্সই নেই। মানে এগুলো হতেই থেকেছে। এবং আরেকটা বিষয়, আমাদের ফ্ল্যাট হওয়ার পর যখন ওই গৃহপ্রবেশের একটা ব্যাপার থাকে, যেদিন পুজো হয়েছে, মানে পুজো তো অতি জঘন্য পুজো, কারো গৃহপ্রবেশ এত বাজে এক্সপিরিয়েন্স হয় কিনা আমি জানি না। মানে যজ্ঞ যে হয়েছিল, যজ্ঞে আগুন ওই নাম মাত্রই, আগুন উঠা ফোটা ওসবের তো কোনো গল্পই নেই। একটা মাছ, সেই লাফানোর একটা রিচুয়াল থাকে আই গেস, তো সেই মাছকে খুঁচিয়ে খুঁচিয়ে লাফানো, এরকম একটা ব্যাপার করতে হয়েছিল। মাছ এমনি লাফায়নি, মানে পুরো ভাইবসটাই খারাপ ছিল। খুবই খারাপ। এবং গৃহপ্রবেশের পরে যে 3 রাত থাকতে হয় না, হুম হুম। প্রথম দিন রাত্রিবেলা আসা হলো, এমন কিছু ডিস্টেন্সে কিন্তু আমরা ভাড়া ছিলাম না যেখান থেকে আসতে অনেক সময় লেগে যাবে বা কিছু, 2 মিনিটের ডিস্টেন্স ছিল আমরা যে বাড়িটায় ভাড়া থাকতাম। তো সেখান থেকে আসা হলো, এতই রাত হয়ে গেল যে আমাদের তখনকার একজন সিকিউরিটি গার্ড রাখা ছিল ফ্ল্যাটে, উনি ঘুমিয়ে পড়েছে। এবং ওই রাত্রিবেলা অত চিৎকার চেঁচামেচি করে ওনাকে ডাকা হয়েছে, উনি স্টিল ঘুম থেকে ওঠেনি। আমরা কিন্তু প্রথম রাত থাকতেই পারিনি ফ্ল্যাটে, পরে 2 দিন থেকেছিলাম, প্রথম দিন কিন্তু আমরা থাকতে পারিনি। তো এই সমস্ত হওয়ার আগেও একটা জিনিস হয়েছিল, ওই গৃহপ্রবেশে সেই কিসব ফুল টুল মাটিতে পুঁততে হয় না, পুজোর কিসব হ্যাঁ নাকি, হ্যাঁ 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 হ্যাঁ। তো তখন আমাদের ফ্ল্যাট মোটামুটি ফুল কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, কিছু কিছু জায়গা যেহেতু বাকি ছিল। তো আমাদের যেহেতু গৃহপ্রবেশ হচ্ছে, বলাই হয়েছিল যে একটা জায়গায় এরকম ওপেন রাখবেন, ওটাকে ঢোকাতে হবে। তো আমার বাবা গেছে, আমি আর আমার দাদা গেছিলাম। তো ওই মাটিটা কিছুটা খুঁড়ে ওখান থেকে একটা হাড় পাওয়া গেছিল। এবার দেখো, মাটি খোঁড়া হয়েছে এর আগেও, মাটি যখন আমাদের ফ্ল্যাটের জন্য যখন মাটি ফাটি খুঁড়েছে তখন অনেক কি খোঁড়া হয়েছে, সুতরাং যদি অন্য কিছুও থেকে থাকতো সেটা আগেই বেরিয়ে যাওয়া উচিত। ওই টাইমে ওখান থেকে হাড় বেরোনোটা একটা মানে অদ্ভুত ব্যাপার। তো সেটা ওই হাড়টা তুলে আবার ওইখানেই ফুলটা পুঁতে তারপর মাটি ফাটি চাপা দিয়ে আবার বাকি যা কাজ হওয়ার হয়েছে ওই জায়গাতেই। এই একটা সিচুয়েশন হয়েছিল। তো এই সবের পরে একটা রাত্রিবেলার কেস আমার মনে পড়ছে, এটা খুব পসিবলি 21-এর কথা বলছি আমি। একদিন রাত্রিবেলা, মোটামুটি গরমকাল তখন, তো আমার বাবার একটা মানে ইনসমনিয়া ধরে গেছে এখন, তখন ব্যাপারটা অতটা বোঝা যায়নি। তো আমার বাবা মোটামুটি ধরো ওই ভোর 4টে 3:30 এরকম অব্দি জেগে থাকতো, বই পড়তো বা কিছু করতো।
ফোন নিয়েই হোক। তো সেদিন রাত্রিবেলা বাবা ফোনে কিছু একটা সিনেমা দেখছিল বা কিছু করছিল। তো আমার বাবার ঘরে তখন সেট আপটা ছিল, বারান্দার যে দরজাটা সেটার ঠিক পাশে এল শেপ করে খাটটা রাখা। তো বাবা সিনেমাটা এক মনে দেখছে, দেখতে দেখতে হঠাৎ করে একটা কিছু ফিল করেছে যে মাথায় কিছু একটা টাচ লাগছে। মানে কেউ যদি ওখানে মানে মশারি টানানো ছিল, ওখানে যদি কেউ মুখটা রেখে দাঁড়িয়ে থাকে, তো মানে আমি ওরকম করি মাঝে মধ্যে, তখন করতো। বাবা ভেবেছে আমি এসছি, আমি কি রে তুই ঘুমোসনি, এই সেই। তো দেখছি রেসপন্স নেই কোনো। তো কিছুক্ষণ পরে ঘুরেছে পেছন দিকে যে কি আমি কেন দাঁড়িয়েছি বা কিছু। তো বাবা ঘুরে দেখে একটা ফিগার থেকেও বলা ভালো একটা মুখ, যার মানে ফেসিয়াল স্ট্রাকচার আছে কিন্তু সেটা আবছা, বোঝা যাচ্ছে না। এবার সেটা অন্ধকারের জন্য হতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে, আমি জানি না। সেটা আমি কোনোভাবেই নই। তো আমার বাবা না ওকে দেখে ওরম ভাবেই তাকিয়ে আছে বেশ কিছুক্ষণ, এবং যে দাঁড়িয়ে ছিল সেও আমার বাবার দিকেই অ্যাজ ইফ তাকিয়ে আছে। এবং কিছুক্ষণ পরে সে ঘর থেকে বেরোলো, বেরিয়ে বারান্দায় গেল। এই জিনিসটা এই অবধি হলো। এবার আমার বাবা যখন দেখছে যে ও ঘর থেকে বেরিয়ে বারান্দায় গেল, বাবা সঙ্গে সঙ্গে বেরিয়ে বারান্দায় গেছে। বাবার মাথায় স্ট্রাইক করেছে চোর ফোর কেউ হয়তো এসছে। বারান্দায় গিয়ে দেখছে কেউ নেই। এবার আমাদের বারান্দার সিনটা কি পুরোপুরি গ্রিল দিয়ে অ্যাটাচ করা, ওই হাফ ব্যালকনি নয়, মানে ওখানে একটা ছোট্ট এমার্জেন্সি গেট মতো করা, সেটা অলওয়েজ তালা দেওয়া থাকে। আর ওই জায়গাটায় এত গাছ ফাছ রয়েছে, ওখান দিয়ে যদি কেউ মানে তালা ভেঙেও ঢোকার চেষ্টা করে, মানে আওয়াজ পাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। সেরকম কোন ফ্লোর ছিল? আমাদের ফার্স্ট ফ্লোর। মানে ফার্স্ট ফ্লোর না গ্রাউন্ড ফ্লোর? দোতলা। দোতলা, ওকে। তো সে ওঠাটা বড় কথা না, কিন্তু ওই ভেতরে আসাটা বড় কথা। এবার বাবা গিয়ে দেখছে না, তালা যেরকম অ্যাজ ইট ইজ রয়েছে, তালা সেভাবেই রাখা। তো বাবা স্টিল একবার আমার ঘরে এসে দেখেছে আমি ঘুমোচ্ছি না, সত্যিই জেগে আছি, আমি অঘরে ঘুমোচ্ছি। তো পরদিন সকালে এই কথাটা আমাকে বলেছিল না, আমি তখন দূর, তুমি কি ভুলভাল দেখেছো, রাত্রিবেলা সিনেমা দেখছিলে আরো কি সব দেখে নিয়েছো। এই জিনিস কিন্তু আরো বেশ কয়েকবার হয়েছে। আরেকদিন কি হয়েছে, সন্ধেবেলা সেটা, আমার বাবা বাড়িতে রয়েছে, চা বানাচ্ছিল মেবি। তো বাবার হঠাৎ মনে হয়েছে যে আমার ঘর থেকে আমিই বেরিয়ে ওয়াশরুমে যাচ্ছি, আমি কিন্তু বাড়িতে নেই তখন। আমার বাবার সেটা মাথায় ছিল না যে আমি বাড়িতে নেই। হয় না ফ্র্যাকশন অফ সেকেন্ডে ভুলে যায় মানুষ। তো ফট করে বাবার মনে পড়েছে আরে আমি তো বাড়িতে নেই, বাথরুমে কে গেল। বাবা বাথরুমে ঢুকে দেখছে বাথরুমে লাইট জ্বলছে, বাথরুমটা খোলা। এরকম একটা কেস একদিন হয়েছিল। আমার মা একটা জিনিস খুব বারবার বলতো, যে মা নাকি সব সময় মানে কানের সামনে কেউ একটা ফিসফিস ফিসফিস করে কথা বলছে এটা ফিল করতো। এবার প্রথম দিকে যখন জিনিসটা হতো, মা না রান্নাঘরে হয়তো আছে কোনো সময়, আমি আমার ঘরে, বাবা বাবার ঘরে, মা এসে উকি টুকি মারতো যে কি আমরা কেউ কোনো কথা বলছি কিনা। তো আমি একদিন হট করে দেখবো যে তুমি উকি মারছো কেন, না ভাবলাম তোরা হয়তো কেউ কোনো কথা বলছিস, এরকম এত আস্তে কথা বলছিস, কিরকম একটা অদ্ভুত শুনতে লাগছে। আমি যে না আমি তো কোনো কথা বলিনি। প্রথম দিকে একটা হালকা ক্যাচাল মতন হতো যে হ্যাঁ না তুই কথা বলছিস, তুই আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস। আমি সেরকম কোনো কিছুই করছি না। আর মা যখন নিজে সেটা ফিল করেছে যে আমি সত্যিই কোনোদিন এরকম কিছু করছি না বা বাবাও করছে না, মা তখন এসে একদিন বলছে আমি তো এরকম হয় আমার সাথে মাঝে মধ্যেই। আমরা তখনও ব্যাপারটা খিল্লি হিসেবেই করেছি। এই সমস্ত তো মানে হচ্ছিলই। এটার সাথে যদি আমি সোশ্যাল লাইফের কথা বলি, দেখো আমার বাবার সাইডে অ্যাজ সাচ সেরকম কোনো আত্মীয় স্বজন কোনোদিনই ছিল না, যেটুকু ছিল আমার মায়ের দিকে। আমি বড় হয়েছি যেভাবে, আমি আমার পাড়ার লোকজনকে আমার বাবার দিকের আত্মীয় স্বজন বলে সেভাবেই বড় হয়েছি, মানে জেঠু পিসি এইসব বলেই আমি বড় হয়েছি, তাদের সাথে রিলেশনটাও আমার সেরকম। তাদের সাথে না আস্তে আস্তে ডিস্টেন্স ক্রিয়েট হওয়া শুরু হলো, মানে স্পেসিফিক্যালি আমার বাবার। একটা টাইম এরকম দাঁড়ালো আমার বাবা প্রায় গোটা 1 বছর বাড়ি থেকে বেরোয়নি। কি বলছো? হ্যাঁ, একটা বছর মানে একটা বছর বেরোয়নি, তো বেরোয়নি। মানে রাস্তায় হয়তো আমাকে বা মাকে দেখে লোকজন জিজ্ঞেস করতো যে কি রে ও কোথায়, দেখতে পাই না তো, অন্য কোথাও আছে নাকি। তো তখন বলে না ও তো বাড়িতেই, কিন্তু বেরোয় না, দেখতেই পাই না আমরা। মানে এটা এই ব্যাপারটার পরে যেদিন আমার বাবা সিরিয়াস বাড়ি থেকে বেরিয়েছে, লোকজন হা হয়ে তাকিয়ে দেখছে যে বাবা তুই বাড়ি থেকে বেরিয়েছিস, তুই কোথায় ছিলিস এতদিন, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল। মানে অদ্ভুত ভাবে আইসোলেশন গুলো চলে আসতো। হয়তো এরকমও সিন হয়েছে, আমি ধরো এত কিছু দেখছি তো বাড়িতে, আমি স্কুলে গেছি, আমি মানে বন্ধুদের সাথে বসে আড্ডা মারছি বা কিছু, আমি টিউশনে গিয়ে আড্ডা মারছি, যা কিছুই করছি,
আমি কিন্তু প্রপারলি কোথাও কনসেন্ট্রেট করতে পারতাম না। মানে হচ্ছে সবকিছুই, আমি আছি সব জায়গাতে, কিন্তু আমার মাথা নেই সেখানে। পড়াশোনায় প্রবলেম, বন্ধুদের সাথে একটা প্রবলেম, বাড়িতে বাবা মার সাথে হোক, মানে তিনজনের মধ্যে না 3 রকম প্রবলেম হতো। আমার সাথে হয়তো হঠাৎ করে বাবার কিছু নিয়ে একটা লেগে গেল, বা মায়ের সাথে কিছু নিয়ে লেগে গেল, বা আমি কোনো কিছু হয়তো কানেক্টেডই নই, হঠাৎ করে একটা ক্যাচাল লাগা শুরু হয়ে গেল, কোনো কারণ নেই, বাড়িতে ডেইলি বেসিসে এগুলো হতো। অশান্তি লেগেই রয়েছে। হ্যাঁ, ডেইলি ডেইলি মানে ডেইলি। আর যেটা সব থেকে বাজে জায়গায় যেত, যে গায়ে হাত তোলার জিনিসটা, সেটা সব থেকে বাজে জিনিস কে আমার তুলতো? অন্তত। হ্যাঁ, কে তুলতো? বাবা। তোমার ওপর? আমার ওপর হোক, সেটা মায়ের ওপর হোক, হতো। আচ্ছা। And সেটা খুব ভায়োলেন্টলি, মানে বটি ফটি নিয়েও এরকম সিন হয়েছে। And আমি না দেখতাম আমার বাবা যদি কোনো সময় ওরকম রেগে যেত না, হুম। আমি লোকটাকে চিনতেই পারতাম না, মানে কি যেন একটা হয়ে যেত, একটা অদ্ভুত। আমি এক্সপ্লেনও হয়তো করতে পারবো না ঠিক মতন, এত একটা ভয়ঙ্কর হয়ে যেত ভায়োলেন্ট ভাবে। যা খুশি যা পারছে তাই করছে, এটা ছুটছে ওটা ছুটছে, মানে যা খুশি তাই, চিৎকার চেঁচামেচি, বিচ্ছিরি একটা সিচুয়েশন। ফিনান্সিয়ালের তো আমি আর গেলামই না, এতই ডেঞ্জারাস ওটা সিচুয়েশন। তো এই সমস্ত জিনিসপত্র হচ্ছে তো হচ্ছেই। এটার পরে যেটা হয়, আমার যে সমস্ত আত্মীয় স্বজনদের সাথে খুব ক্লোজ একটা রিলেশন ছিল, সেটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে, কোনো কারণ নেই। কমিউনিকেশনের অভাবে না না, নরমালি? কমিউনিকেশনের অভাবে না। দেখো, আমার মায়ের আত্মীয় স্বজন বলতে কি, আমার মাসিরা, আমার মামারা, দ্যাটস ইট। এর বাইরে আমি খুব একটা কারোর সাথে কানেক্টেড নই। হঠাৎ করে আমার মাসিদের সাথে আমাদের কোনো কানেকশন নেই। খুব একটা ছোট্ট বিষয়, মানে বোনেদের মধ্যে হয়তো কিছু একটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে, যেটা হতেই পারে, সেখান থেকে আমাদের কারোর সাথে কোনো কানেকশন নেই। মানে আমার সাথে আমার দাদা ভাইয়ের একটা আলাদাই ব্যাপার, সেখান থেকে আমরা দুজন কেউ কারোর সাথে কথা বলছি না। আমার দিদির সাথে আমি কোনো কথা বলছি না। আমার মামারা রাস্তা দিয়ে হয়তো যাতায়াত করছে, আমাকে দেখছে, আমি দেখছি, ব্যাস ওইটুকুই। মানে অ্যাজ ইফ কেউ কোনোদিন কাউকে চিন্তামই না, আমরা জানি না আমরা একে অপরের সাথে কানেক্টেড। আমার বাবার বন্ধু বান্ধব তারা বাবার থেকে সরে গেল। এবার দেখো, এটা হয়, এটা হতেই পারে, সে এখন ফিনান্সিয়ালি নট স্টেবল, সেখানে অনেক সময় হয় এটা, ভাই ও ও দূরে থাক, ওর থেকে আমরা দূরে থাকি, ও ও এলেই একটা অন্যরকম ব্যাপার হতে পারে, টাকা পয়সা এদিক ওদিকের একটা, তো সেটা একটা আছে। মানে এরকম দিন গেছে যেগুলো হয়তো আমার বাবা তাদেরকে নিয়েই উড়িয়ে ফেলেছে বহু হাজার টাকা, তো তাদের সাথে হঠাৎ করেই কোনো ব্যাপার নেই, তারা চিনতেই পারছে না কে এই লোকটা। তো সেগুলো একটা সাইকোলজিক্যালি তো এফেক্ট করেই। এবার এই সমস্ত জিনিস হওয়ার পর আমি বাড়িতে একটা জিনিস খুব দেখতে শুরু করলাম, যে টাকা পয়সা এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। মানে রয়েছে হয়তো অল্পই, কিন্তু সেখান থেকে জিনিস হাওয়া হয়ে যাচ্ছে। মানে ধরো একটা জায়গায় ক্যাশ আমাদের বাড়িতে খুব কম রাখা থাকতো, কিন্তু থাকতো তো কিছু হার্ড ক্যাশ। ধরো একটা জায়গায় 10,000 মতন রাখা আছে, সেখান থেকে কয়েকটা নোট হাওয়া। এবার ওই সিচুয়েশনে একটা দুটো নোট হাওয়া হয়ে যাওয়া একটা, মানে মাথায় বাজ পড়ার মতন অবস্থা। মানে সেটা হয়তো কোনো একটা কারণে রেখে দেওয়া আছে টাকাটা, সেখান থেকে কাউকে দিতে গিয়ে দেখা যাচ্ছে যে ওখানে টাকাটা নেই, নেই তো নেই। আমার বাবার জন্য প্রচুর কাজের পসিবিলিটি হোক, বা কেউ এসে বলেছে যে তুমি এখানে ঢোকো, আমার বাবা ঢুকবে না, সেখানে কাজ করবে না। সে না, এখানে হবে না, এখানে এই প্রবলেম ওই প্রবলেম, মানে হবে না, আমি করব না, যা খুশি হয়ে যাক, আমি করব না। এই আননেসেসারি জিনিসগুলো তো হয়েইছে। আমার বাড়িতে বরাবর মানে সবসময় একটা লোকজন এসে আড্ডা মারছে, সবাই গল্প করছে, প্রচুর লোক আছে বাড়িতে। মানে বাড়িতে হয়তো আমরা 3জন, কিন্তু সবাই এসে বেশ গ্যাদারিং হতো। আমি এটা দেখে অভ্যস্ত। সেখানে আমি হঠাৎ করে দেখা শুরু করলাম, আমার বাড়িতে কোনো লোকজনই আসছে না, পুরো বাড়ি ফাঁকা, কারোর সাথে কারোর কোনো কমিউনিকেশন নেই, কিচ্ছু নেই, কিচ্ছু হচ্ছে না, কোনো কেউ আসছে না কিছু। এবার এগুলো থেকে না মাথায় অলওয়েজই তখন যেন, আচ্ছা আজকে তাহলে আমাদের এই সিচুয়েশন, তার জন্য তারা কেউ আসছে না। এখান থেকে হতে হতে কি একটা নেগেটিভ থিঙ্কিং চলে এলো, যে সবাই আমাদের একটু নিচু ভাবে দেখছে, সবার থেকে আরো বেশি আইসোলেশনটা বেড়ে গেল। এই ফিলিংসটা খুব খারাপ, খুব খুবই খারাপ। খারাপ।
মানে এটা যদি আমি অন্য অ্যাসপেক্টে নাও ধরি, শুধু সাইকোলজিক্যালি ধরি, সেটাও খুব বাজে। এবার এই সমস্ত হচ্ছে মানে মানে তুমি ভাবতে পারবে না কত লোকের কাছে যাওয়া হয়েছে। অ্যাস্ট্রোলজির কথাই যদি আমি বলি, মানে তারা যে কি না কি বলে গেছে, কোনো তার মা বাপ নেই, যা খুশি মুখে এসছে বলেছে এটা লাগবে ওটা লাগবে, সেখানে মানে সত্যি বলতে যথেষ্ট টাকা বেরিয়েছে, বাট সেখানে কোনো কাজ হয়নি। আপনার সেটাই তো হয়। হ্যাঁ মানে এত মানে তারা টিভিতে বসে বসে শো করে, এত বড় বড় শো হয়, আমি নাম হুম। নিচ্ছি না স্টিল। তো এই সমস্ত তো হয়েইছে। হুম তারপর যেটা আমি মেন টপিকে এবার আসি, 2024 ডিসেম্বরে আমার দিদা মারা যায়, মানে আমার মায়ের মা। হুম। তো উনি আমার সাথে খুব কানেক্টেড ছিলেন, মানে আমার বাড়িতে দিদা এসে থাকতো, এটা খুব নর্মাল একটা জিনিস ছিল। মামা বাড়ির থেকে উনি এখানে এসে থাকতে বেশি ভালোবাসতো। মানে আমার বাবা খুব ভালোবাসতো, আমার বাবাকে কোনোদিন উনি মানে অ্যাজ জামাই ওটা দেখেনি, ছেলে হিসেবেই আমার বাবা ছিল ওনার কাছে। তো সে মারা গেছে, সেটাতে একটা কষ্ট খারাপ লাগা সব আছে। তো ডিসেম্বর মাস থেকে নেক্সট ইয়ার জানুয়ারি, মানে আমি এই বছর জানুয়ারির কথা বলছি, সরি জানুয়ারি না ফেব্রুয়ারি, কারণ ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো ছিল। সরস্বতী পুজোর পরের দিন রাত্রিবেলা আমাদের এখানে একটা খুব বড় সড়ো পুজো হয় সরস্বতী পুজো। তো বাবা সেটাতে এবছর ছিল। তো বাবা বলেই গেছিল যে আজকে আমার রাতে ফিরতে অনেকটা লেট হবে, তোরা খেয়ে শুয়ে পড়বি। ভালো কথা। আমার মা আমার ঘরে ঘুমোচ্ছে, আমি তো মোটামুটি অনেকটা রাত অব্দি জেগে থাকি। আর আমার সামনে তখন পরীক্ষা ছিল, আমি পড়ছিলাম আই গেস। তো পড়তে পড়তে হঠাৎ একটা টাইমে আমার কোনো একটা বন্ধু ফোন করেছে, আমি কথা বলছি, বলতে বলতে আমি দেখছি জলের বোতলে জল শেষ। তো ওটা ভরতে আমি রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে ঢুকে জল টল ভরলাম, লাইট জ্বালিয়েছিলাম শুধু রান্নাঘরে, বাকি সারা বাড়ি অন্ধকার। তো রান্নাঘরের ঠিক সামনে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, ওখানে ডাইনিং টেবিলটা। আমি জলটা ভরে জাস্ট সামনে তাকিয়েছি, আমি দেখছি ডাইনিং টেবিল থেকে একটা চেয়ার, সেটা বেরিয়ে রান্নাঘরের দিকে মুখ করে রাখা, এবং তার উপরে আমার দিদা বসে আছে। কি বলছো গো? হ্যাঁ, আমার দিদা বসে আছে, এবং আমি ওটা আমার দিদার ক্যারেক্টারিস্টিক্সটা বলি, মানে একদম শান্ত একটা মহিলা, যে জীবনে কোনোদিন গলা উঁচু করে কথাও বলেনি কারোর সাথে, মানে কারোর দিকে রেগে তাকানো, মানে এটা তার মানে আসেই না হয়তো তার ক্যারেক্টারের মধ্যে। And আমাকে আলাদা লেভেলেই ওই মহিলা ভালোবাসতো, and চা খেতে খুব ভালোবাসতো স্পেসিফিক্যালি। আমি দেখছি না উনি ওরকম ভাবে বসে আছে, চায়ের কথাটা কেন বললাম সেটা এক্ষুনি বুঝতে পারবে। বসে আছে and খুব একটা অ্যাগ্রেসিভ ভাবে আমার দিকে তাকিয়ে আছে, মানে খুব রেগে আছে, প্রচন্ড একটা হার্ম করতে পারে এরকম একটা ব্যাপার আছে পশ্চারটার মধ্যে। তো আমি না ওটা দেখে ফ্রিজ হয়ে গেছি। And আমি দেখছি মানে ওনার কিন্তু ঠোঁট নড়ছে না, কিন্তু আমি কানে শুনতে পাচ্ছি খুব রাগী একটা গলায় আমার দিদাই কথাটা বলছে যে কিরে চা করবি না। আমি ওটা শুনে না মানে আরো বেশি হয়তো জমে গেছি ওটা শুনে। আর আমি না ওইভাবে স্বাভাবিক সেটা। তাকিয়ে আছি, তো তাকিয়েই আছি, মানে অ্যাজ ইফ আমাকে হিপনোটাইজ করে ফেলেছে কেউ ওখানে। আমি তাকিয়ে আছি, ওইভাবে তাকিয়ে আছি, আর আমি দেখতে পাচ্ছি উনি না কেমন একটা ওঠার ওখান থেকে চেষ্টা করছে আমার দিকে এগিয়ে আসার। ওই জিনিসটা হতেই আমার কানে কোথার থেকে একটা আওয়াজ হলো, আমি জানি না, যে তুই ঘরে যা। কার গলা, কি গলা, কে, আমি কিচ্ছু রেকগনাইজ করতে পারিনি, আমি জাস্ট এটা শুনলাম। আর আমি জানি না আমার কোথার থেকে কি একটা হলো, আমি দৌড় মেরে আমাদের ঘরটায় ঢুকলাম। আমি জাস্ট গিয়ে মাকে বলছি যে ওঠো। আর আমার মার না ঘুম খুব পাতলা, তো আমি মাকে কন্টিনিউ 5 মিনিট ধরে ধাক্কিয়েই যাচ্ছি যে ওঠো এরকম ভাবে, সেখানে আমার মা উঠছে না। তারপর হট করে উঠে বসে বলছে কি হয়েছে, তুই এরকম ডাকছিস কেন? হ্যাঁ, তারপর কি হলো? তো মাকে আমি ডাকি যে কি হয়েছে এরকম, মা উঠে বলছে। আলাম যে তুমি দেখো তো ডাইনিং এ তুমি কাউকে দেখতে পাচ্ছ কিনা। এবার মা আমাকে ওইভাবে দেখে না, যে আমি আচ্ছা যেরকম আমি কোনো সময় করি না। হুম। তো মা এবার একটু দেখে আমাকে চমকে গেছে, তুই এরকম করছিস কেন, তুমি দেখো না ওখানে কেউ আছে কিনা। মা বলছে না কেউ নেই, কি হয়েছে। এবার আমি যখন পেছন ঘুরে দেখছি, আমি তো দেখেছি যে চেয়ারটা আমার দিকে ঘোরানো ছিল। হুম।
আমি গিয়ে দেখছি চেয়ার একদম ডাইনিং টেবিলের যেরকম ভাবে থাকা উচিত, টেবিলের ভেতর দিকে ঢোকানো, ঠিক সেভাবেই চেয়ারটা রাখা। কি বলছো? বাট তুমি স্পষ্ট দেখেছো? হ্যাঁ, স্পষ্ট দেখেছি, এবং আমি দেখেছি ওখানে বসে আছে ওরকম ভাবে আমার দিকে ঘুরে, চেয়ার ওরকম ভাবে ঘোরানো। এবং আমরা যখন রাতে খেয়েওছি ওরকম সব গুছিয়ে টুছিয়ে রেখে মা শুয়েছে, আমি আমার মতন ঘরে, আমি তো ডাইনিং টেবিলে গিয়ে কিছু করবো না, যদি করেও থাকি সেটা তো আমার মাথায় থাকবে যে আমি চেয়ার ওইভাবে রেখেছি কি রাখিনি। তো এটা দেখে মা আমাকে জিজ্ঞেস করছে যে কি দেখেছিস, কি হয়েছে। আমি মোটামুটি যতটা বললে ভয় পাবে না সেইটুকু বলার চেষ্টা করলাম, দেখলাম হলো না, আরো জিজ্ঞেস করছে, তো আমি ডিটেলেই বললাম। তো ওটা শুনে তো আমার মা একদম ভয় পেয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার সেটা। তো সেদিন রাত্রিবেলা যেটা হয়, আমি ওটা হওয়ার পরে মা আমাকে বলছে একদম বাইরে যেতে হবে না, তুই উঠে খাটে চুপচাপ বস, ঘুমা বা যা করার কর, ঘর থেকে বেরোবি না। এবার আমার মার ভয়টা কাটছে না, মা বলছে একটা কিছু ওই ঠাকুরের গান টান কিছু চালাতো, আমি কিছু অন্য কিছু না, আমি ওই হনুমান চালিসা চালিয়েছি। চালানোর কম করে 1-2 সেকেন্ডের মধ্যে কৌস্তবদা আমার পায়ে হঠাৎ করে না কি একটা জ্বালা করে উঠেছে। আমার হাতে বড় বড় নখ আছে, পায়েও মোটামুটি নখ আছে। আমি তো জেগে আছি, আমি তো এমন নয় যে আমি ঘুমিয়েছিলাম যে কোথা থেকে কি আঁচড় ফাচড় আমি নিজেকে মেরে নেবো তারপর জ্বালা করবে, তা তো নয়, আমি ফুল জাগা। আমি উঠে বসেছি, উঠে বসে পাটা দেখছি, and এমন জায়গায় জিনিসটা হয়েছে আমি ঠিক মতো দেখতেও পাচ্ছি না যে কোন জায়গাটায় খেয়েছি আঁচড়টা। মাকে আমি দেখাচ্ছি যে দেখো তো ওই জায়গাটা জ্বালা করছে, কি হয়েছে। দুটো লম্বা নখের দাগ, আর সেটা খুব রিসেন্ট হয়েছে, এমন নয় যে কিছুক্ষণ আগে খেয়েছি বা কিছু, মানে সঙ্গে সঙ্গেই হয়েছে, মানে সাদা হয়ে আছে জায়গাটা তখন। আচ্ছা আচ্ছা। মা বলছে এটা কোথা থেকে হলো, বললাম আমি তো জানি না, আমি তো এই জাস্ট এক্ষুনি জ্বালাটা করে উঠলো, আমি তোমাকে দেখালাম। তো এইভাবে রাতটা গেল, পরদিন সকালবেলা বাবা আসার পরে মানে বলা হয় এই এই ব্যাপার। তো এই কেসটার মাঝখানেও আরো বেশ অনেক কিছু ঘটনা তো রয়েছে, তার মধ্যে আমার 3টে কেস এই মুহূর্তে মনে পড়ছে। যেটা আমার মায়ের সাথে হয়েছিল সেটা খুব মানে খুব বিচ্ছিরি। তো এরকম একদিন দুপুরবেলা, দুপুর কি ওটাকে বিকেলই বলা যায়, আমি বাবা আমরা কেউ বাড়িতে নেই, আমি আমার কোনো একটা বান্ধবীর বাড়িতে গেছিলাম, আর বাবা কোনো একটা কাজে কোথাও গেছিল। মা দুপুরবেলা এরকম খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়েছে, ঘুমিয়ে পড়েছে, মানে ধরো ওই 5:30 6টা এরকম সময় হট করে ঘুমটা ভেঙেছে, ওই শাক টাক বাজছে, পুজো মানে সন্ধ্যে দিচ্ছে সবাই বাড়িতে। তো মার খুব শরীরটা সেদিন খারাপ ছিল, মা শুয়েই আছে, উঠবে উঠবে এরকম করছে, ওঠেনি, আর ঘরটাও অন্ধকার। মা হঠাৎ ফিল করছে আমাদের খাটটা না, আমার ঘরের খাটটা মানে ঘরটার মোটামুটি মাঝখান বলা যায় ওরকম জায়গায় রয়েছে, খাটের 2 সাইডে দুটো মোটামুটি সরু গ্যাপ মতন আছে, আর একদিকে হচ্ছে দরজাটা ভেজানো। মা ফিল করছে কি খাটটার এই পুরো পোর্শনটা জুড়ে না কেউ একটা খুব খুব ছোট না হলেও মানে ওই ধরো 7-8 বছরের বাচ্চারা যেরকম হতে পারে সেরকম কেউ একটা দৌড়চ্ছে খাটটা এরকম গোল গোল করে। এবার আমি বাড়িতে নেই, বাড়িতে অন্য কোনো বাচ্চাও নেই যারা এরকম কেউ করবে। মা ফার্স্টে ভেবেছে কি আমাদের ওপরে বাচ্চা কাচ্চা আছে তো তারা হয়তো এরকম কিছু করছে, মা সেটাই ভেবেছে। এবার এই জিনিসটা হতে হতে না আমার মা একটা চাদর, বড় সবসময় এরকম একটা চাদর ফাদর গায়ে দিয়ে শোয়ার একটা ব্যাপার আছে, চাদর একটা টান পড়েছে, সেটা ফার্স্টে অল্প, মা আবার চাদরটা ঠিক করে নিয়ে শুয়েছে। সেকেন্ড টাইম যে টানটা পড়েছে সেটা মোটামুটি এতটাই জোরে যে চাদরটা গলা থেকে কোমর অব্দি নেমে গেছে। ওকে। তো এবার যদি কারোর যদি নিজের পায়েতেই লেগে সরে যায় সে তো সে বুঝতে পারবে। হ্যাঁ মানে আমার পায়ে লেগেই যদি একটা চাদরটা যদি আমার গা থেকেই সরে, আমি তো জানি যে হ্যাঁ আমার পায়ে লেগেই সরছে, সেটা হচ্ছে না। এবার মা উঠে বসেছে, কি ব্যাপার এরকম হচ্ছে কেন, চাদরটা আবার ঠিক করে আবার শুয়ে পড়েছে। মানে এটার পরে যেই দৌড়োদৌড়িটা মানে মিনিমাল হচ্ছিল, মনে হচ্ছিল যে ওপরে হয়তো কেউ দৌড়চ্ছে, সেটা এতটাই বাড়াবাড়ি লেভেলে হলো মানে আমার মা এত ভয় পেয়ে গেল, মানে নড়াচড়া করতে পারছে না, মাথা ফাতা ঢেকে আমার মা শুয়ে আছে ওরম চাদরটা গায়ে দিয়ে, সারা ঘরে মনে হচ্ছে কেউ দাপিয়ে বেড়াচ্ছে। আমার মায়ের গায়ে কিন্তু একটা টাচ অব্দি হচ্ছে না, কিন্তু সারা ঘরে কেউ একটা ওরকম ভাবে দৌড়ে বেড়াচ্ছে। মানে আমার মার এটুকু সাহস হচ্ছে না যে চাদরটা সরিয়ে দেখবে কে করছে এটা বা কি হচ্ছে ঘরের ভেতরে। আচ্ছা। ওটার পরে সন্ধ্যাবেলা যখন আমি বাড়িতে এসেছি, সন্ধ্যাবেলা না ওই 8টা 8:30 এরকম সময় আমি বাড়িতে ঢুকেছি,
আমি দেখছি আমার মার মানে 102 এরকম জ্বর। হুম 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 বলছি, কি হয়েছে তোমার হঠাৎ এত জ্বর? তখন আমি শুনছি সারা সন্ধে এইরকম একটা ব্যাপার হয়েছে। এবার এটা এই এই ঘটনাটা আমি এক্ষুনি যে কেসটা বললাম সেটার বেশ অনেকটা সময় আগে, তখন অব্দিও আমাদের কারোর মাথায় এরকম কিছু আসেনি যে অন্য কিছুও হতে পারে এখানে, হঠাৎ করে কেন বাড়িতে এরকম হচ্ছে। তো এই ঘটনাটা একটা। আরেকটা হয়েছিল সেদিন আমি বাড়িতে একা ছিলাম, খুব সন্ধ্যাবেলা, খুব বৃষ্টি নেমেছে, মার বাবা কোথাও একটা গেছিল, আটকে গেছে, ফিরতে পারছে না, এতই বৃষ্টি হচ্ছে। তো আমার বাড়িতে একা থাকার অভ্যেস আছে, আমি সুন্দর গান টান শুনছি, এদিক ওদিক ঘুরপাক খাচ্ছি, সব ভালো চলছে। আমি বারান্দায় গেছি একটা কি কারণে যেন। হুম 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 তো আমাদের ফ্ল্যাটটার ঠিক সামনে একটা পোস্ট আছে, সেই লাইটটা কোনোভাবে হাওয়া টাওয়াতে বন্ধ হয়ে গেছে, সেটাতে জ্বলছে না। এবার আমাদের ফ্ল্যাটটা থেকে এগিয়ে আরো কিছুটা দূরে আরেকটা পোস্ট, সেটাতে সুন্দর লাইট জ্বলছে আর রাস্তা মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি এমনি দাঁড়িয়ে আছি ওখানে। তো হঠাৎ করে আমার চোখটা গেছে আমাদের বারান্দাটা একটু লম্বা মতো, লম্বা, আর একটা কর্নারে একদম একটা বেসিন আছে। ওই বেসিনটা ইউজই করা হয় ঠাকুরের পুজোর সময় যে কোনো জিনিসপত্র ধোয়া মাজা এসবের জন্য। আমি দেখছি সারা বারান্দাটা যতটা অন্ধকার, তার থেকে পার্টিকুলার ওই বেসিনের ওই সামনেটা না একটু বেশি অন্ধকার লাগছে। এবার আমি ভাবছি আমি কি ভুল দেখছি নাকি ওখানটায় কোনো কিছুতে কিছু শ্যাডো পড়ছে। আমি বেশ এদিক ওদিক তাকাচ্ছি, আবার ওখানে তাকাচ্ছি, দেখছি না সব কিছু তো ঠিকই আছে, ওখানে শ্যাডো আসবে কোথা থেকে? তাহলে তো অন্য জায়গাতেও ততটাই অন্ধকার থাকার কথা, কারণ লাইট তো অ্যাজ সাচ কোথাও থেকে আসছে না। আমি ওটা দিকে একটু এগোচ্ছি যে দেখবো কি ব্যাপার, ওখানটা এরকম লাগছে কেন, কিছু কি রয়েছে ওখানে। আমি কিন্তু ওখানে কোনো ফিগার বা কিচ্ছু সেরকম দেখিনি যেটাতে অদ্ভুত লাগার কথা। আমি নর্মাল এগিয়ে গিয়ে মোটামুটি ওই জিনিসটার সাথে যখন আমার 1 হাত মতন ডিস্টেন্স, হঠাৎ করে একটা খুব জোরে একটা হাওয়া এলো। হাওয়াটা এতটাই জোরে লেগেছে যে আমি মানে মাথাটা একটু স্লাইড করে চোখটা বন্ধ হয়ে গেছিল আমার। তো সেটা খুব বেশি হলে 1-2 সেকেন্ড। ঘুরে আমি যখন আবার ওই জায়গাটায় তাকাচ্ছি, আমি দেখছি ওখানে কিছু নেই। মানে কিছু নেই মিন্স কি, ওই যে বেশি অন্ধকার জিনিসটা লাগছিল সেটার কোনো ব্যাপার নেই। সারা বারান্দাটা যতটা অন্ধকার ওখানটাও সেই নর্মালি লাগছে যতটাই। তো আমি জানি না সেদিন আমি ওটা কি দেখে ফেলেছিলাম, এরকম একটা সন্ধ্যাবেলা হলো। সেদিনই রাত্রিবেলা সেম বাবা আবার বাবার ঘরে ঘুমোচ্ছে, সেদিন ঘুমোচ্ছিল, সেদিন জেগেও ছিল না। আমার বাবা ফিল করে, বাবার মাথাটা ঠাস করে একটা চাটি মারে। এবার দেখো, আমি আমার বাবার সাথে ইয়ার্কি মারবো তার একটা লিমিট থাকে, আমি নিশ্চয়ই আমার বাবার মাথায় গিয়ে একটা চাটি মেরে আসবো না। আমার বাবার ঘুম ভেঙে গেছে, এতটাই জোরে লেগেছে। বাবা খোঁজে গেছে যে কি হলো এটা। আমার ঘরে গিয়ে দেখছে আমি মানে অঘরে ঘুমোচ্ছি সেদিন, মাও ঘুমোচ্ছে, বাবা এসে আবার শুয়েছে। এবার শুলে সঙ্গে সঙ্গে তো একটা মানুষের ঘুম আসবে না, অতক্ষণ যে ডিপলি ঘুমোচ্ছিল। আবার এরকম এরকম এদিক ওদিক ঘুরছে, ফোন নিয়ে কখনো বসছে, এরকম করছে। Then আবার যখন ঘুমটা হালকা আসছে, আমার বাবা শুনছে একটা মানে মোটামুটি একটা বাচ্চা খুব আস্তে আস্তে হাসছে। আর সে বলছে যে আরে আমিই মেরেছি, ও মারেনি। এটা এটা আমার হয়েছে? বাবা শুনেছে, এটা আমার বাবা শুনেছে রাত্রিবেলা ওই জিনিস হওয়ার পর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর? আমার বাবা স্টিল ভাবছে আমি ইয়ার্কি মারছি, হয়তো আমি খাটের তলায় ঢুকে আছি, ঢুকে আমি ইয়ার্কিটা মারছি। আমার বাবা খাটের তলায় দেখছে ঘরের লাইট জ্বালিয়ে সারা বাড়িতে দেখা হয়ে গেছে, আমি নেই কোথাও, আমি সুন্দর আমার ঘরে ঘুমোচ্ছি। এবার এটাতে আমার বাবা ভয় পেয়ে গেছে যেটা কি হলো। পরদিন সকালবেলা আমি শুনছি এইসব কেস হয়েছে। আমি তখন বললাম সন্ধ্যাবেলা তো আমি এরকম একটা হয়েছে। তো তখন এবার আমার বাড়ির না একটা ব্যাপার আছে, এরা এত বেশি কমিউনিস্ট একটা ব্যাপারে চলে গেছে, মানে চোখের সামনে যদি অন্য কিছু হয়েও যায় তাতেও তাদের একটু বুঝতে সমস্যা আছে, এরকম একটা ব্যাপার। তো মা অনেকবারই চেষ্টা করেছে যে অন্য কোথাও গিয়ে কিছু একটা করবে, বাবা তখন না এসব কিছু হয় না, এরকম ভুলভাল, এটা আমাদেরই ভুল, ভুল বোঝার থেকে হচ্ছে, এই জিনিসগুলো হয়েছে বহুবার। তারপরে এই সরস্বতী পুজোর সময় যে এই কেসটা হয়, যেহেতু আমি এতটা ভয় পেয়ে গেছিলাম, তখন আমার বাবার টনকটা নড়ে। মানে খুব অ্যাক্সিডেন্টালি তখন আমাদের সঙ্গে একজনের আলাপ হয়, সে একদম আমাদের বাড়ির কাছাকাছিই থাকে, বাট কোনোদিন তার সাথে আমাদের তার আগে আলাপ হয়নি, বা থাকে মুখটাও চিনতাম না, এরকম একটা ব্যাপার।
তো পরদিন সকালবেলা মানে রাত্রিবেলা যে কেসটা হয়েছিল, আমি যেটা দেখেছিলাম সরস্বতী পুজোর পরের দিন রাতে, বাবা তো সকালবেলা এসে শুনেছে, শুনে টুনে নিয়ে এবার বাবা তো একটু চাপ খেয়েছে যে মেয়ে এরকম দেখে ভয় পেয়েছে, কি ব্যাপার, এটা তো একটু দেখতে হবে। তো ওই দাদা কোনোভাবে কথাটা জানতে পারে পরের দিন সকালে, বাবার থেকে হয়তো শুনেছিল যে ও বাড়িতে এরকম দেখেছে, আমার শাশুড়ি এরকম মারা গেছে, তারপরে এটাও দেখেছে। দাদা সন্ধ্যাবেলা বাড়িতে আসে সেদিন, তো এসে আমাকে জিজ্ঞেস করে যে তুই কি দেখেছিস। আমি বলি এই এই হয়েছে, এই এই দেখেছি। তো দাদা সেদিন ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসছে। দেখো প্রথমেই কেউ এসে ওরকম ভাবে ফিল করাটা সম্ভব না যে এর বাড়িতে কি সমস্যা আছে না আছে। তো ও এসে কিছু একটা জল এরকম ছিটিয়ে দিয়ে বলেছিল যে ভয় আর লাগবে না, আমি গুরুদেবের সাথে কথা বলছি, যদি কিছু সমস্যা এক্সট্রিম থাকে উনি বলে দেবেন। তো ও আমাদের বাড়ি থেকে কিছুটা মানে ফ্ল্যাটে তো মাটি পাওয়াটা একটু প্রবলেমের ব্যাপার, তো ওই আমাদের যে গাছ টাছ আছে বারান্দায় সেখান থেকে কিছুটা মাটি একটা গাছের থেকে নিয়ে নিয়ে গেছিল। ওটাই করতে হয় জেনারেলি। আচ্ছা, তো পরদিন না, তার 2-3 দিন পরে দাদা বাবাকে ফোন করে বলে যে আমাকে দিতে ফোনটা। আমি নিয়েছি, আমাকে বলছে যে তুই শিওর তুই তোর দিদাকেই দেখেছিলিস? বললাম হ্যাঁ আমি এইভাবে দেখেছি। এই আমার মানে ইভেন এটাও মনে ছিল আমি কি শাড়ি পরেছিল আমার দিদা সেদিন ওই রাত্রিবেলা, আমি সেটাও খুব প্রমিনেন্টলি বলেছি। তখন বলছে দেখ আমি মানে ও ওর গুরুদেবকে বাবা বলতো, বলছে আমি বাবার সাথে তো কথা বললাম, বাবা আমাকে বলছে যে ওখানে তো কোনো বয়স্ক কেউ এরকম ব্যাপার নেই, ওখানে তো একটা বাচ্চা আছে। মানে উনি খুব ক্যাজুয়ালি কথাটা বলেছে, কিন্তু আমি যখন শুনছি আমি তো ক্যাজুয়ালি সেটা নিতে পারবো না। আমি বলছি বাচ্চা আছে মানে? বলছে হ্যাঁ তুই দাঁড়াও, আমি বলছি তো রাত্রিবেলা আমি আসছি এসে বলছি। ও এসছে রাতে। আমি বলছি কি ব্যাপার, বাচ্চা আছে মানে? প্রস্তাবটা তখন আমি জানতে পারছি আমার বাড়িতে লাস্ট 8-9 বছর ধরে একটা 7-8 বছরের বাচ্চা, তার আত্মা আর কি, তাকে আমার বাড়িতে চালান করা হয় এবং তার মারা যাওয়াটা অবভিয়াসলি নর্মাল ছিল না। একটা ট্রেন অ্যাক্সিডেন্টে বাচ্চাটা মারা যায়, সেরকম মানে রেলে কাটা পড়েছিল বাচ্চাটা? কাটা পড়েছিল বা কিছু একটা হয়েছিল, মোটমাট রেল অ্যাক্সিডেন্টে, আচ্ছা। এটুকু উনি বলেছিলেন। বাচ্চাটা এরকম মারা যায়, তো তার স্পিরিট এখানে পাঠানো হয়। হুম। এবং সে এত বছর ধরে অনেক কিছুই করেছে, কখনো কখনো আমরা দেখাও পেয়েছি বা হয়তো তার প্রেজেন্সও ফিল করেছি, কিন্তু আমরা জিনিসটাকে পাত্তা দিইনি। এবার ও এত বছর ধরে নিজের একটা খুব ভালো জায়গা এখানে তৈরি করে নিয়েছে, এবং এখন ও যে এইভাবে প্রমিনেন্টলি দেখাটা দিয়েছে, হুম। এটার একটাই কারণ নাকি ছিল যে এবার ও ক্ষতি করাটা শুরু করবে। ক্ষতি করা ইন দ্য সেন্স কি, মানে ফিজিক্যালি। এবার অন্য সব দিক তো গেছেই, ফিজিক্যালিটা বাকি, তো এবার সেটা শুরু হবে। সেই কারণে নাকি ও এরকম একটা দেখা দিয়েছিল। তো তখন স্বাভাবিক প্রশ্ন যে হঠাৎ করে এটা এলো কোথা থেকে। হুম। তো উনি তখন এটাই বলেছিল যে এটা অবশ্যই চালান করাই হয়েছে। তো উনি তখন অব্দি না আমাদের বাড়ির যে এত গল্প এত কিছু হয়েছে এত বছর ধরে, উনি কিন্তু কিচ্ছু জানে না। উনি শুধু এইটুকুই জেনেছিল যে ওই ওই রাত্রিবেলা ওরকম একটা আমার সাথে হয়েছে। তো উনি এসব বলা টলার পরে আমি তখন বললাম যে দেখ এরকম তো এত কিছু তো হয়েছে, আর বাবার ব্যাপারটা তোরা জানিসই, তো ওনার সাথে তাহলে একবার কথা বলে দেখ যে ব্যাপারটা কি, কিছুই তো বুঝতে পারছি না। তো উনি আবারও কিছু ব্যাপার দেখে উনি এটাই বলে যে এটা তো অনেক বছর ধরেই চলছে, আর এটাকে কিন্তু এমন নয় যে ও হঠাৎ করে চলে এসেছে, ওকে কিন্তু পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে, কে পাঠিয়েছে সেটা তো উনি আর বলছে না। মানে প্রচুর জিজ্ঞেস করা হয়েছে ওনাকে, তুমি বিশ্বাস করবে না, উনি কিছুতেই বললেন না যে কে কি করেছে বা কিছু। কিন্তু এটা খুব শিওর যে কাছের কেউ, হয় সে ফ্যামিলি রিলেটেডও কেউ হতে পারে বা বন্ধু বান্ধব সেন্স এরকমও কেউ হতে পারে, কিন্তু সে খুবই কাছের ছিল এবং বাবার সাথে খুব কানেক্টেড, ব্যাপারটা এরকম। তো সে এই কাজটা করেছিল, তার মেন কারণ আমার বাবার চাকরিটা যাওয়া, সাথে হচ্ছে ওই জন্য চাকরি না, ছেড়ে না, একবারে বসে গেল? হ্যাঁ চাকরিটা খুব অদ্ভুত ভাবে, মানে ওটার কোনো রিজনই কেউ পাবে না যে ওটা কেন হলো। চাকরিটা যাওয়া, সাথে এই যে এত হঠাৎ করে একটা খুব ফ্লারিশমেন্ট এসছে জীবনে এদের, সেটা বন্ধ হয়ে যাওয়া, সবার সাথে এত ভালো রিলেশন সেটা কাট অফ হয়ে যাওয়া, এন্ড যাতে ফিউচারে কোনোদিন মাথা তুলে এরা দাঁড়াতে না পারে।
সেই জিনিসটা যাতে হয়, তো তার জন্য খুব ভালো সে একটা কাজ করেছিল। And এটা যদি, এই যে আমি যেটা দেখেছিলাম সেটা যদি আমি দেখার পর চুপ থাকতাম, আমি কোনো কিছু না করতাম, হুম গুরুদেব এটাই বলেছিলেন যে আর খুব বেশি হলে এই বছরটা, আমি তখন অবধি কিন্তু কাউকে বলিনি যে আমার বাবা এই ধরনের অ্যাটেম্প্ট নিয়েছে বেশ কয়েকবার, সাকসেসফুল হতে পারেনি, আমি কোনোভাবে মাঝখানে চলে যেতাম প্রত্যেকবার, কিন্তু অ্যাটেম্প্ট নিয়েছে, আমি সেটা কিন্তু বলিনি। কিন্তু উনি স্টিল তখন বলছে যে হয় তোমার বাবার এরকম কিছু একটা হতো, অ্যাক্সিডেন্টাল কিছু হতো, তোমার বাবা প্যারালাইসিস হয়ে যেত, তারপর সেটা যা হওয়ার, মানে বেঁচে থাকতো না এটা ফর শিওর তুমি জেনে রাখো, আচ্ছা এবং সেটা তোমার বাবার পরে আসতো তোমার ওপর বা তোমার মায়ের ওপর, একটা একটা করে জিনিসটা শেষ হতো। এবার স্বাভাবিক, এটা শুনে বাড়ির সবার তো মাথা ঘুরে গেছে। তো তখন ওনাকে এটাই বলা হয় যে দেখুন, যেটা করার তো করে ফেলেছে, আর যতটা যা শেষ করার তার অনেক বেশি কিছুও শেষ করে ফেলেছে, তো এটার কি করা যায়। তো উনি তখন এটাই বলেছিল যে আমি স্পিরিট যা আছে সেটা আমি কাটিয়ে দিচ্ছি, ওকে আমি এখান থেকে বের করে দেবো, কিন্তু তোমাদের যা সিচুয়েশন তৈরি হয়ে আছে আর বাড়ির বাস্তু এতটাই খারাপ হয়ে গেছে, হুম সেখানে আলাদাভাবে কিছু করা বা কোনো কিছু নতুন করে সেট আপ করা সেটা খুব মুশকিল। এবার আমাদের দেখো সব থেকে বড় কথা, এটা আমার নিজের জায়গা, আর এখান থেকে বেরিয়ে গিয়ে আমি অন্য জায়গায় গিয়ে যে থাকবো, অন্য কোনো জায়গায় সেট আপ করে সব সেটারও একটা খরচ আছে, সেটা বেয়ার করার সিচুয়েশনেও আমি নেই এখন। আর নিজের ট্র্যাক জায়গা করে নেয় ছেড়ে, নিজেদের। হ্যাঁ সেটা তো আছে। দেখো একটা জায়গা হয়ে যায় না যে নিজের জায়গা ছেড়ে আমি বেরোতে চাইলেও একটা জায়গায় গিয়ে কোথাও আটকে যায় ব্যাপারটা, যে চলে যাব, তো সেটা তো আছেই। আর তারপরে যেটা হয় যে উনি আমাদের বাড়িতে কিছু একটা স্থাপন করেন, কাকে করেন আমি সেসবে যাচ্ছি না, এটা বলা একটু ওনারই বারণ ছিল, হুম তো আমি সেটাতে যাচ্ছি না। তো তাকে বসানো আছে আমাদের বাড়িতে, এবং যাকে বসানোর কথা তাকে বসানোর পরেও এরকম বহুবার এই রিসেন্ট এই সমস্ত টাইমের মধ্যে অনেকে অনেক কিছু ট্রাই করে ফেলেছে। হুম হুম সেটা জানতে পারলাম কয়েকদিন আগেই আবার, যে মানে যারা কাজকর্ম করে তারা কোনোভাবে তো নাকি আভাস পায় যে আমি যে কাজটা করেছিলাম সেটা কাটিয়ে দেওয়া হয়েছে, এবং তার এগেনস্টে কিছু একটা করা হয়েছে। এক্স্যাক্টলি। সে আবারও নাকি বেশ কিছু ট্রাই করে, কিন্তু সেগুলো কোনো কিছু কাজ করেনি, আশীর্বাদে ভগবানের। তো তারপর যেটা হয়, এই বছর মানে আমি যে দাদার কথা বলছি তার বাড়িতে প্রত্যেক বছর বগলা পুজো হয়, হুম হুম মা বগলার পুজো হয়, এই ডিসেম্বরেও 2 তারিখ পুজো আছে। তো গুরুদেবের এই বছর আসার কথা ছিল, আমরা খুব আশা করে আছি যে হ্যাঁ আসবে উনি, সব আরো কিছু প্রশ্ন আছে সেগুলো বের করবো, আর এই ব্যাপারটা থেকে বেরোনো যায় কিভাবে তারও কিছু জিনিস। এমন কপাল, ওরা দীঘায় একটা হোটেলে গেল, হুম হোটেলটায় একটা পার্টিকুলার রুমে খুব প্রবলেম হচ্ছিল, মানে ওই হুম। হোটেলের রুমে একজন ভদ্রমহিলা সুইসাইড করেছিলেন, এবং আত্মহত্যা করেছিল। হ্যাঁ সে এতই তার স্পিরিট এতটাই ডেঞ্জারাস, মানে হোটেলে কেউ টিকতে পারছে না গিয়ে। তো দাদা, গুরুদেব এবং ওনার আরো 2জন শিষ্য ওখানে গেছিলেন, ওই কেসটা সলভ হলো, এবং সেদিন ওখানেই মানে গুরুদেবের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো এই হোটেলের মধ্যেই, হুম হুম ওখান থেকে বেরোনোর ব্যাপারটা হলো যখন উনি কোমায় অলরেডি, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ডক্টর চেক করে বলছে উনি তো কোমায়, এবং সেখান থেকে উনি মোটামুটি 3 মাস মতন ওই একই সিচুয়েশনে ছিলেন। হুম। অগস্টে মোস্ট প্রবাবলি এক্সপায়ার করলেন। মারা গেছে। হ্যাঁ, উনি নেই আর। তো মানে কিছু বলার নেই আমার আর, কি বলবো। দাদা স্টিল এখন অনেক কিছু ট্রাই করছে এটা সেটা করার। হ্যাঁ, তোমার সাথে আমি কন্ট্যাক্টটা যে কারণে করেছিলাম যে এই ব্যাপারগুলো তো গেল, হুম হুম কিন্তু মানে অ্যাকচুয়াল আমি কিছু এখনো জেনেই উঠতে পারলাম না যে ইভেন আরেকটা কথা যেটা উনি খুব মেনশন করেছিল, যেটা দাদা রিসেন্ট বললো জাস্ট 1 সপ্তাহ আগে, যে তোর বাবার উপরে প্রচুর লোকের না অভিশাপের একটা ব্যাপার আছে। এবার আচ্ছা। তা এগুলো তো মাথায় ঢোকা সম্ভব না আমাদের পক্ষে। তো আমি তখন বললাম, অভিশাপ মানে দেখ আমার বাবা আজ অব্দি এমন কারোর উপর কিছু করেনি যেখান থেকে কেউ আমার বাবাকে অভিশাপ দেবে, মানে হুম করতে পারলে ভালোটাই করেছে, আদারওয়াইজ করেই। হুম তো সেখানে তার মানে এটাই হচ্ছে মেন ব্যাপার, এই যে তোদের হঠাৎ করে এত বিশাল একটা ব্যাপার চলে এসেছিল, এত লাক্সারিয়াসলি কাকু সবকিছু করছিল, হুম হুম সেটা লোকের চোখে লাগবেই।
and সেখান থেকে চলে এসছে অনেক কিছু, যেগুলো হওয়ার দরকার নেই তারপরেও অনেক কিছু হয়েছে, and তার উপর একটা এক্সট্রা তো ছিলই। মানে আমাদের বাড়িটা এই মুহূর্তে হয়ে গেছে না একটা বিচ্ছিরি জিনিস, সেখানে প্রচুর উল্টোপাল্টা জিনিস হয়েও যাচ্ছে, আর সেটা আমরা জানার পরেও সেটার কোনো সলিউশন নেই, কিছুই ঠিক করা যাচ্ছে না, লোকে চেষ্টা করেই যাচ্ছে একটার পর একটা, কিছু হচ্ছে না। এই জন্যই যোগাযোগ করেছিল। হ্যাঁ মানে দেখো, আমি জিনিসটা জেনেছি কি হয়েছে, কিন্তু এটা থেকে তো আমাকে বেরোতে হবে না, আমি এই সিচুয়েশনে তো এক্সটেন্ড করা সম্ভব না। প্রবলেমটা এক্স্যাক্টলি কি হয়েছে, এটা থেকে কি করে বেরোবো আমি সেটাই এখন অব্দি আমরা কেউ জানি না। এন্ড প্রবলেম শুধু তো আমার বাবার ওপর হয়ে আছে তা না, 3 জনের ওপরেও করে রেখেছে। টেকনিক্যালি তো স্তম্ভন করা হয়েছে, যা বুঝতে পারলাম। হ্যাঁ মানে আমাদের উনিও সেটাই বলেছিলেন। এবং খুব ভালো রকম ভাবে বগলামুখী প্রয়োগ করা হয়েছে। শুধু বগলামুখী না, এছাড়া আরো অনেক কিছু প্রয়োগ করা হয়েছে, যেগুলো নিয়ে ডিটেলসে এখানে কথা বলা যাবে না। মানে রেকর্ডিং এর পরে উই উইল টক অ্যাবাউট দিস। মানে তুমি মেনলি যেটা চাইছো সেটা হচ্ছে যে এইগুলো জানতে পেরেছো, বাট এখান থেকে বেরোবে কি করে বা কি রেমেডি হবে সেটার জন্য যোগাযোগ করেছিলে, রাইট? হ্যাঁ এবার তুমি আমাকে একটা কথা বলো প্রত্যুষা, সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটছে তার মাধ্যমে যাদবপুরের একটা ঘটনা তুমি শেয়ার করেছিলে, এবং সেখানেও খুব বিকট একটা ব্যাপার হয়েছিল। হ্যাঁ তুমি তোমার বাড়িতে যখন এইগুলো ফিল করা শুরু করেছো, হুম যাদবপুরের ব্যাপারটাও ঘটেছে, হুম এখন তুমি আমাকে যেটা জানিয়েছো সেটা হচ্ছে মানে তোমার মধ্যে একটা পোর্টাল খুলে গেছে কিনা বলবো না, বাট বেশ অনেক কিছু তুমি ক্যাচ করে নিচ্ছ, অনেক কিছু অ্যাট্রাক্ট করছে তোমাকে। হ্যাঁ মানে দেখো, এই জিনিসটা কোনোদিন আমার ছিল না। মানে আমি ওই বাচ্চাদের সেই পড়ায় না কোমরে অনেক কিছু, বা ওই সুতো, বিপত্তারিণী সুতো বা কিছু, আমি এগুলো কোনোদিনই পড়তাম না। আমার প্রবলেম হতো পড়লে, হুম অস্বস্তি হতো বা কিছু একটা, আমি পড়তাম না কোনোদিন। হুম 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 এই এই ঘটনাগুলো ঘটার পরে হুম হুম আমি যদি এই বছরটাই কনসিডার করি, এই কয়েকটা মাসের মধ্যে এত কিছু হয়ে গেছে, মানে ভাবার বাইরে, যেগুলো হয়তো এত বছরেও হয়নি এত এত স্পিডে। মানে এই ফেব্রুয়ারির কেসটা গেল, আমি তারপরেই শান্তিনিকেতন গেছিলাম। তো শান্তিনিকেতনে গিয়ে আমার এক বান্ধবীর বাড়ি আছে, আমরা সেখানেই ছিলাম। ওদের বাড়িতে কিন্তু কোনো সমস্যা আছে বলে আমরা, মানে দেখো, কারোর বাড়িতে গেছি সেখানে গিয়ে নিশ্চয়ই আমি এটা বুঝতে যাব না যে তার বাড়িতে ভূতের ব্যাপার আছে না কি আছে না আছে। হুম হুম তো আমরা যেদিন পৌঁছলাম, বিকেলবেলা পৌঁছেছি, ভালো সব খাওয়া দাওয়া হয়েছে, রাত্রিবেলা সবাই বসে আছি। আমার কি মনে হলো আমি ছাদে গেছি, ওদের দোতলাটা কমপ্লিট নয়, ছাদটা মোটামুটি করা, আমি ছাদে গেছি। এন্ড ছাদে গিয়ে বেশ কিছুক্ষণ ছিলাম আমি। নর্মাল, মানে আমার এমনি আমার শান্তিনিকেতনের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, তো আমি গিয়ে আলাদা ফিলিং এ আছি আমি। হঠাৎ আমার মনে হলো না কেউ একটা খুব জোরে আমার ঘাড়ে একটা কিছু দিয়ে মারলো, ঠিক আছে, ভীষণ জোরে ঘাড়ে আমার লেগেছিল। আর আমি নিচে যখন এসেছি, মানে নীল হয়ে গেছে ব্যাপারটা এরকম। ছাদে কিন্তু কেউ ওঠেনি। ওরা সবাই অবাক হয়ে গেছে যে তুই কি পড়ে গেলি, কোথাও গুঁতো খেলি নাকি। আমি তো বলতে পারছি না যে কি করে হয়েছে, কারণ আমি নিজেই বুঝতে পারলাম না কোত্থেকে কি হয়ে গেল। এবার যার বাড়িতে গেছিলাম ওর মা বাবা ছিল সেদিন আমাদের সাথে, ওনারা তো কিছু নিশ্চয়ই জানে কি ব্যাপার। আর ওনারা না, আমি দেখতে পাচ্ছি ওনারা এই ব্যাপারটা হওয়ার পর বরফ টরফ ঘষছে, সবই করছে, কিন্তু চুপ হয়ে গেছে। এতক্ষণ যেরকম সবাই খুব ইয়ার্কি মারছিল, আড্ডা মারছিল, সব হচ্ছে, হট করে ব্যাপারটা একটু কেমন থেমে গেল। মানে স্পেসিফিক্যালি ওর মা আর কি ভীষণ জলি, উনি খুব গল্প টল্প করছিল, উনি এই ব্যাপারটা দেখার পর না খুব ফট করে চুপ হয়ে গেল। আমার ব্যথা লেগেছে, আমি তো আলাদাই, আমার ব্যথা করছে, আমি এরকম করছি যে কি কি করে কমবে, ব্যথা করছে এরকম এরকম হচ্ছে। উনি না, মানে হট করে দেখলাম ঘরে চলে গেল ওনার, গিয়ে ঘরটা ভেতর থেকে লক করে দিল। এবার সেটা দেখে সবার একটু অড লেগেছে, কিন্তু ওরা সবাই তখন আমাকে নিয়ে পড়েছে বলে আর ওই নিয়ে কেউ খুব একটা মাথা ঘামায়নি। তো পরদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি আর ওর মা রান্নাঘরে চা করছিল। আমি কি হলো, আমি জাস্ট ওনাকে জিজ্ঞেস করলাম যে মানে তোমাদের বাড়িতে কি কিছু সমস্যা আছে। আমি কিন্তু মানে কোনো কিছু ভেবেও বলিনি, এমনও নয় রাতে তারপর আমার সাথে কিছু হয়েছে। আমি নর্মালি গিয়ে কথাটা বলেছি, কেন যে ফট করে বলে দিলাম আমি সেটাও জানি না, বাস আমার মুখ থেকে বেরিয়ে গেছে। ওর মানে হট করে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললো যে তোকে বলছি তুই কিন্তু কাউকে কিছু বলবি না, ওরা আবার ভয় টয় পায় তো।
তোরা আসবি বলেছিলিস, আমি তাই কিছু বলিনি, আমি আর তোর মেশো সেই জন্যই তোদের সাথে এলাম, কিন্তু তুই কিন্তু বলিস না কাউকে। আমি ভাবছি কি রে বাবা, কি হঠাৎ করে কি হচ্ছে এটা, কি হয়েছে? তো তারপরে যেটা শুনলাম যে ওদের বাড়িটা যেখানে হয়েছে, ওদের বাড়ির ঠিক পাশে না বড় লম্বা এরকম ধান ক্ষেত রয়েছে টানা, একটা জায়গায় সূর্যমুখীর চাষ হয়ে আছে, একদিকে ধান ক্ষেত। তো ওদের বাড়ির ওই জায়গাটা ওরকম ক্ষেতই ছিল, ওদের বাড়িটা প্রান্তিকের ওই দিকটাতে। ওকে। তো ওইখানটায় নাকি পার্টিকুলার এই জমিটা কেউ কিনতে চাইছিল না। এবার কিনতে চাইছে না করতে করতে যে ওনার, সে দাম কমিয়েই যাচ্ছে একটার পর একটা করে। এবার মেশোর হাতে কোনোভাবে জমিটা আসে, আর মেশো ওখানে একটা এরকম সোনার দোকান খুলবে এরকম একটা ব্যাপার চলছিল। আর তো মেশো দেখছে যে একদমই মানে কমের মধ্যেই আমি পেয়ে যাচ্ছি, কিনে নি। মেশো অত ভাবনা চিন্তাও করেনি, কিনে নিয়েছে। কিনে টিনে বাড়ি হওয়া শুরু হয়েছে, সব হয়েছে। আগের বছর মনে হয় গৃহপ্রবেশটা হলো। তো গৃহপ্রবেশ হওয়ার পরেই ব্যাপারটা হয় কি, মানে বাড়িটার একতলাই পুরোটা কমপ্লিট, কিন্তু খুব সুন্দর করে সাজানো। এবার ওদের একদম বাইরের দিকটায় না কিরকম সেই কাচের শাটার মতো দেওয়া। ওইখানে গৃহপ্রবেশের দিন রাত্রিবেলা পুজো হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে, কোনো কারণ নেই কাচটা নাকি এরকম সেই কি বলবো চির খেয়ে পুরো ভেঙে পড়ে গেছে। আচ্ছা। ঠিক আছে, এবার ওরা তো ভেবেছে মনে হয় কাচের কোয়ালিটি খারাপ ছিল, বা কেউ হয়তো এসে বাইরে থেকে এসে কিছু করেছে, করে ওটা ভেঙে গেছে। ওরা রাত্রিবেলা বুঝতে পারেনি, সবাই ঘুমিয়ে পড়েছে। বাট ওই প্রথম 3 দিন যে ছিল, ওরা প্রত্যেকদিন এরকম কিছু না কিছু গন্ডগোল হয়েই গেছে। মানে ওরা এখন অব্দি স্টিল জানে না যে কি প্রবলেম আছে বাড়িতে, বাট আছে কিছু সমস্যা, সেটা ওরা মানে বুঝে গেছে এই এত ব্যাপারে। এই একটা তো হয়েছিলই, আরো বেশ কিছু ঘটনা এই এই কয়েক মাসে ঘটে গেছে। যেরকম আমার বাড়ির এখানেই এত বছর এত কিছু কিচ্ছু হয়নি, এই রিসেন্ট আমি জানতে পারছি এত কিছু। মানে আমি একদিন পড়িয়ে ফিরছি, আমি রাস্তাটা দিয়ে নর্মালি হেঁটে আসছি, কিচ্ছু গন্ডগোল নেই, বৃষ্টি হচ্ছিল। হঠাৎ দেখলাম কি, মানে সে এই রাস্তাটা নিয়ে একটা রিসেন্ট কেস চলছে, আমি সেটা পরে কোনো সময় না হয় বলবো, যেটা রিসেন্ট আমি দেখেছি সেটা আমি বলছি। আমি এরকম আসছি, আমাদের ওখানে একটা ক্লাব আছে, পাড়ার ক্লাব আমাদের, ওখানে জাস্ট একটা পোস্টেরম জ্বলছে। আর খুব অদ্ভুত ভাবে ঠিক উল্টো দিকের বাড়িটা রিসেন্ট একটা মন্দির তৈরি করা হয়েছে, বাড়িতে পুজো টুজো হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সারা রাস্তা ফাঁকা, কেউ কোথাও নেই। আমি হঠাৎ দেখলাম ওই ফার্স্ট সামনের পোস্টটা নিভে গেল, লাইটটা। তো আমি আমার ফোনে টর্চ লাইট জ্বালিয়েছি, কারণ পুরো রাস্তা অন্ধকার, আমি তো কিছু দেখতে পাচ্ছি না ওখান থেকে, আমাকে বাড়ি ফিরতে হবে। আমি হঠাৎ করে দেখলাম একটা বয়স্ক মহিলা ঠিক আমার সামনে দিয়ে একটা রাস্তা বেরোচ্ছে, ওখানে একটা গলি, ওখান দিয়ে বেরোলো, খুব ভদ্রভাবেই হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে ওনার কি হলো কে জানে, উনি একটা দৌড় শুরু করে মেন রোড অব্দি গেলেন। তারপরে আমি ওনাকে জাস্ট আর দেখতে পেলাম না মেন রোড অব্দি যাওয়ার পরে। আচ্ছা। এবার আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এটা কি দেখছি, উনি হেঁটে এলো, হঠাৎ করে দৌড়ানো শুরু করে দিল। এবার আমি তো ওটা দেখে ওখানে দাঁড়িয়েছি, আমি ভাবছি কি এখানে তো মানে আমি আমার পাড়ায় এরকম কাউকে চিনি না যে এইরকম করবে, আর এত বয়স্ক কেউ নেই আমাদের পাড়ায়, সেরকম বৃষ্টির মধ্যে ওইভাবে। এইসব আমি ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, হঠাৎ করে ঠিক আমার পেছনে, আর আমার এক হাতে ছাতা ধরা আর এক হাতে ফোন, আমি ওরকম ফোনটা সামনে আমার টর্চটাকে অন করে ওরকম দাঁড়িয়ে রয়েছে, ঠিক আমার কাঁধের এখানে না কেউ একটা এসে অ্যাজ ইফ খুব একটা গরম একটা নিঃশ্বাস এরকম ফেললো। এবার বৃষ্টির ওয়েদারে গরম এরকম হাওয়া আসাটা খুব আনএক্সপেক্টেড, আসার চান্সই নেই। আমি যে পেছন ঘুরে দেখবো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিনা, আমার সেটুকু সাহস হচ্ছে না। মানে দেখো, এটা ভূত না হয়েও মানুষও হতে পারে আমাকে ইরিটেট করার জন্য। মানে আমি জানি না, আমি কোনোভাবে ঘুরতে পারছি না, তো ঘুরতেই পারছি না। হঠাৎ করে কি হলো, ওই জিনিসটা হওয়ার পরেই না সেই কিরকম যেন একটা হাওয়া দেওয়া শুরু হলো, বৃষ্টি হচ্ছে তার মধ্যে ওরকম একটা জঘন্য হাওয়া দিচ্ছে, ঝড়ও নয়, মানে শুধু পার্টিকুলার ওই এরিয়াটা জুড়ে আমি দেখছি, কিন্তু বৃষ্টি হচ্ছে, বাকি চারদিকে গাছপালা ফাইন, কিচ্ছু সমস্যা নেই, কিন্তু আমি যেখানটায় দাঁড়িয়েছি ওই ওই জায়গাটা, ওই এরিয়াটুকু জুড়ে মানে কিরকম যেন একটা উদ্ভট হাওয়া দিচ্ছে।
এত কিছু হচ্ছে, রাস্তায় লাইট জ্বলছে না, আমাদের এই জায়গাটা এতটাই লোকজন সবসময় ঘোরাফেরা করে, সেদিন ওই টাইমে একটা সিঙ্গেল লোক নেই। মানে আমার তো অবস্থা খারাপ, ওখানে আমাকে বেশ আরো 3-4 মিনিট হেঁটে তবে আমাকে বাড়ি আসতে হবে। আমি মানে কি করে যে হেঁটে এলাম, আবার কিছুটা এগিয়েছি, তারপর একটা পুকুর, ওখান দিয়ে ঢুকে আমার বাড়ি আসা যায়। আমি কি করলাম, আমি আবার পুকুরের সামনে দাঁড়িয়ে পড়েছি। গিয়ে কেন দাঁড়িয়েছি আমি কিচ্ছু জানি না। ওখানে একটা আগে বেশ কিছু বছর আগে একজন বাড়িতেই রুটির দোকান দেওয়া শুরু করেছিল, এখন দোকান টোকান বন্ধ, শাটার ফেলা, কিছু নেই ওখানে, পরিষ্কার। ওখানে কিন্তু পোস্টের লাইট জ্বলছে। আমি দেখলাম যেই মহিলাকে আমি দেখলাম দৌড়ে সে মেন রোডে চলে গেল, তারপর আমি আর ওনাকে দেখতেই পেলাম না, সে ঠিক ওই দোকানটার সামনে মাথাটা নামিয়ে ওইভাবে বসে আছে ওই বৃষ্টির মধ্যে। আমি ওটা দেখে যে আরো কিছুক্ষণ আমি ওনাকে দেখবো নি, তারপর উঠে কি করে আমি আর মানে ভাগ্যিস আমার আবার সেই ওরকম হয়নি, আমি ফ্রিজ হয়ে দাঁড়িয়ে পড়েছি। চলাফেরার মধ্যে ছিলাম, এটাই বেটার। আমি কোনোভাবে বাড়িতে ঢুকে গেছি। আর সেদিন বাড়িতে এসে মানে আমার ওই যে জ্বর শুরু হলো, তোমাকে আমি সেই বললাম যে আমার জ্বর চলছে, আমি তোমাকে যখন থেকে বলা শুরু করলাম যে আমি বাড়ির ব্যাপারটা তোমার সাথে বলবো কথা, এই এই চলেই যাচ্ছে একটার পর একটা, তারপর থেকে আমার শরীর খারাপ, এই সমস্ত। মানে এই বাড়ির কেস নিয়ে আমি যে কবার কারোর সাথে কথা বলতে গেছি, প্রত্যেকবার এমন কিছু একটা হয়েছে, হয় আমি অসুস্থ হয়ে গেছি, নয়তো এমন কিছু সমস্যা হয়েছে যে কিছু আমি করতেই পারছি না। ইভেন তোমার সাথে যেদিন আমার এর আগেও একদিন কথা হলো যে রেকর্ডিং এ বসবো, সেদিন বাবা এরকম এমন অসুস্থ হয়ে গেল, বাবাকে নিয়ে আমাকে হসপিটালে যেতে হলো। তোমার ব্যাপারটা খুবই চাপের একটা ব্যাপার, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি পুরোটা দেখিনি, বাট তোমার লাইফের ওপর দিয়ে যে ব্যাপারগুলো যাচ্ছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে, মানে যাদবপুর হোক বা এখানের ব্যাপারটা হোক, মানে এটা সত্যিই খুব প্রবলেমেটিক। কিন্তু সবকিছুতে এফেক্ট ফেলছে, বন্ধু বান্ধব হোক, রিলেশনশিপ হোক, সব সব জায়গায়। মানে এমন একটা টাইপ আমি বাদ দিতে পারবো না যেখানে এফেক্ট নেই নেগেটিভ কিছু। নেগেটিভ মানে সবসময় ভূত এসে আমার কিছু করছে সেটা না, বাট ইম্প্যাক্টটা ওইভাবেই পড়ছে। বুঝতে পারছি পুরোটাই। তো এই তো সেদিন রাত্রেবেলা বাড়িতে এসে আমার এইসব ব্যাপার। তো ওই রাস্তাটাকে নিয়ে বেশ অনেক কিছুই সমস্যা চলছে বেশ কয়েকদিন। যেটার ব্যাপারে তুমি বলছিলে প্রিভিয়াসলি, হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটা কোথায়? এটা ঠিক মানে ধরো আমাদের ফ্ল্যাটটা, ঠিক আছে, মানে আমাদের বাড়ির এখানে না বেশ ছোট ছোট সরু সরু অনেক গলি আছে। ওকে, আমার আমার ফ্ল্যাটের সামনে দিয়ে যদি কেউ বেরোয় সেও ওই রাস্তাটাতেই পড়বে গিয়ে, আবার যদি পেছন দিয়ে কেউ বেরিয়ে যায় পুকুর পাড় ধরে এগোয় ওইখানে ওই রাস্তাতেই পড়বে, এমন একটা পজিশন ওই রাস্তাটার। তো ওইখানে মানে এটা খড়দাতেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে খড়দা, মানে আমার হ্যাঁ খড়দাতে তো অবশ্যই। এই রাস্তাকে নিয়ে সমস্যা কোনোদিন as such এর আগে শোনা যায়নি, আগের বছর থেকে অনেক গল্প চলছে। তো আগের বছর হয়েছিল কি, ভূত চতুর্দশীর আগের, মানে ভূত চতুর্দশীর তো সকালবেলা আর কি যেটাকে বলা যায়, ওরকম ভোর 4টে নাগাদ আমার এক দাদা আছে এখানে, ও অফিস থেকে ফিরছে, নাইট শিফট ছিল ওর। তো যেরকম আমি বললাম পুকুর, ও ওই পুকুর পাড় দিয়ে এসছে, এসে ওখানে একজনের বাড়িতে অনেক বড় একটা শিউলি গাছ আছে, আর সে বছর খুব প্রচুর শিউলি ফুটেছিল সেবার। তো বাড়ির ওই সামনেটা একদম ভর্তি ফুল টুল পড়ে আছে। ও বেশ কিছুটা এগিয়ে এসে দেখছে ওইখানে একজন খুব বয়স্ক একজন ভদ্রমহিলা, মানে খুব বয়স্ক মানে খুবই এজড, উনি ওখানে বসে না উনি ফুল কুড়োচ্ছে। তো খুব ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছে যে কি গো তুমি এত সকালবেলা এখানে ফুল কুড়োচ্ছো, কোথায় থাকো তুমি, এরকম ভাবে জিজ্ঞেস করেছে। উনি না কথাটা শুনে ওর দিকে তাকিয়েছে, এবং তাকিয়েছে যখন ও দেখছে ওই ভদ্রমহিলা, বলছে মুখটা বিশ্বাস করবি না পুরো পোড়া, মানে একটা মানুষের যদি কোনোভাবে মুখ পুড়ে যায় তার মুখ যেরকম হবে ওনার মুখটা সেরকমই, চোখগুলো খুব ভয়ঙ্কর রকমের লাল। এবং এই কেসটাও দেখে না মানে স্বাভাবিক ও এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছে। আর ওর বাড়ি ওই জায়গাটা থেকে খুব বেশি হলে 3-4 সেকেন্ড, জাস্ট গলিটা, তার সামনে যেটা গলি আছে ওটা দিয়ে ঢুকবে, ঢুকেই ওর বাড়ি। ও বাড়িতে ঢুকে ব্যাগ ফ্যাগ ছুঁড়ে নিয়ে জেঠিমাকে নিয়ে বেরিয়েছে যে মা বাইরে এসো, এটা এরকম একটা ব্যাপার হয়েছে, বাইরে এসো তুমি। ও বাইরে এসে দেখছে ওখানে কেউ নেই তো নেই। ওই মহিলার যা বয়স ছিল ওনার পক্ষে কোনোভাবেই
এদিক থেকে ওদিক এত এইটুকু টাইমের মধ্যে যাওয়া সম্ভব না। মানে কুজো হয়ে গেছে একদম, ওরকম ওরকম টাইপের মানুষটা, মানে মানুষ আমি কি বলছি, যাই হোক ওরকম একজন। তো ও এসে মানে পুরো জায়গাটা ও খুঁজে ফেলেছে, কোথাও নেই, মানে কোথাওই নেই। এইটা নিয়ে ও ফেসবুকে প্রচুর পোস্ট করেছিল যে এই রাস্তায় এরকম ব্যাপার আছে, এই সেই। তো তারপরে ব্যাপারটা নিয়ে আর কেউ কোনোদিন কিছু কথা তোলেনি, হয়ে গেছে ওটা। ওকে সবাই বেশ ইয়ার্কি মেরেছিল, কালী পুজোর পরে সবাই আমরা যখন বসেছি বেশ ওকে নিয়ে ইয়ার্কি করেছিল সবাই, তুই কি দেখেছিস। তো তারপরে এই বছর জুন মাসে আমার দিদির এক বান্ধবী আছে, তোর ছেলে হয়েছে, ওর তখন 1 মাস বয়স মেবি, জুন কি জুলাইতে ওর 1 মাস কমপ্লিট হয়েছে। ওর খুব একটা এরকম প্রবলেম, কিছু ঠান্ডা লাগা থেকেই হয়েছিল, বাচ্চাটা মারা যায়। তো আমার দিদিরা দেখতে গেছে, বাড়িতে নিয়ে এসছে এই সেই করে। তো দিদি বাড়িতে ফিরছে যখন, তখন মোটামুটি 12টা বাজতে যায়। তো সেই কারণে ওর একটা বন্ধু ওকে বাড়িতে দিতে এসছে, ওকে বাড়িতে নামিয়েছে। ওই যে দিতে এসেছিল সে এবার বাড়ি যাবে। তো তার বাড়ি হচ্ছে সোদপুরের দিকে। আমার বাড়িটা কিরম বলতো, খড়দা সোদপুরের মিডিল এরিয়া, বাট খড়দার কাছাকাছি বলা যায় ওটাকে। তো ও এরকম আমার বাড়ির ওখান থেকে গলিটা নিয়ে ও আর কি মেন রোডে উঠবে, এরকম একটা সিচুয়েশন। তো আমার ওই বাড়ির ওখান থেকে ও যখন এগোচ্ছে, ওই মেন রোডের ওই মাঝখানের পজিশনটা যেখানে মেন সমস্যা, ওখানে দেখছে বেশ অনেকগুলো কুকুর রাউন্ড করে রয়ে খুব চিৎকার করছে, আর খুব বিকট ভাবে। আর এই চিৎকারটা যে করছে না, এটা খুব নর্মাল ভাবে কুকুররা চিৎকার করলে হয় না এরকম আওয়াজ। মানে ওরা কিরম বলবো আমি, মানে কেউ কয়েকটা হয়তো কাঁদছে, কয়েকজন চিৎকার করছে, এরকম একটা ব্যাপার। আর এতটাই জোরে আমার বাড়ি থেকেও আমি শুনতে পাচ্ছি এরকম একটা ব্যাপার। আমি আর আমার মা ঘরে কথা বলছি, বাবা এরকম ভাবে চিৎকার করছে কেন কুকুরগুলো। তারপর কি হয়েছে, ও দাদা ওখানে গেছে বাইকটা নিয়ে, ও দেখার চেষ্টা করছে এরা এত চেঁচাচ্ছে কেন। ও ফার্স্টে ভেবেছে ওদের মধ্যে হয়তো কিছু ব্যাপার। ও দেখছে দেখছে হঠাৎ করে দেখছে যে না, ওরা একটা পার্টিকুলার দিকে তাকিয়ে চিৎকারটা করছে। তো ও সেইভাবে তাকিয়েছে সেদিকে, সেটা হচ্ছে মেন রোডের দিকে। ও ওখানে দেখছে একটা ফিমেল ফিগার, এবং খুব পসিবলি তার সে বয়স্কই। আর্চ করে যেরকম মানুষ থাকে না, আর্চ বুঝতে পারছো তো? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি, বলো। উনি ওরকম ভাবে পা দুটো সামনে, মাথাটা আকাশের দিকে করা, মানে হাত দুটো পেছন দিকে আবার, এরকম ভাবে মেন রোড থেকে কেউ এগিয়ে আসছে ওই গলিটার দিকে, এই এইরকম সিচুয়েশনে। তো ও তো ওটা দেখে মানে ওর হয়ে গেছে, ও বাইক কি চালাবে আর। উনি এরকম ওরকম ভাবে এগিয়ে আসছে, মানে ওই রকম পোজেই, ওরকম ভাবেই উনি মেন রোড থেকে এগিয়ে ওইদিকে আসছে। ও কি ওর হলো কে জানে, ও জাস্ট বাইকটাকে স্টার্ট মেরে জাস্ট কিছুটা এগিয়ে, একদম মেন রোডের আরো একটা সামনে দিয়ে রাস্তা ছিল, ওটা দিয়ে জাস্ট ও বেরিয়ে গেছে। গিয়ে মেন রোড উঠে আমার দিদিকে ফোন, যে তোদের এখানে কি সমস্যা আছে আমাকে বল। আর যার কথা আমি বলছি, যে এই জিনিসটা দেখেছে, সে মানে ভীষণ রকম, ওই কিছু লোক থাকে না যে কিছুই ও মানে না, না ভগবান মানছে না অন্য কিছু, ও হচ্ছে সেরকম একটা ছেলে। ও আমার দিদিকে ফোন করে ওই রকম টাইমে বলছে যে তোদের এখানে কি সমস্যা আছে বল, আমি এরকম একজনকে দেখেছি এইভাবে। মানে ও এতই ভয় পেয়ে গেছে, ও ফোনে যে কথা বলছে ওর গলা টলা কাঁপছে তখন। এটা শুনে আমার দিদি তো আরো ভয় টয় পেয়ে রাত্রিবেলা ও আমাকে ফোন করে বলছে এই এই ব্যাপার হয়েছে। তখন আমি জিজ্ঞেস করছি যে কুকুরগুলো যে এত চিৎকার করছিল এটাই এরকম টাইমে কি, তখন বলছে হ্যাঁ। মানে তুমি ইন্টেন্সিটিটা ভাবো, বেশ কিছুটা দূরে তো আমার বাড়ি থেকে ওই জায়গাটাও, 1-2 মিনিট তো লাগবেই হেঁটে যেতে আমার, সেখান থেকে এত জোরে চিৎকার করছে যে ঘরে বসে আমি শুনতে পাচ্ছি। তারপরে বলতে এই ব্যাপারটাও হলো, হওয়ার পরে এই রিসেন্ট যেটা কেসটা আমি বললাম আমার সাথে যেটা হয়েছে, সেটা হচ্ছে এই এই একটা ব্যাপার। তারপর এখন অব্দি আর কেউ কিছু দেখেছে বলে তো শুনিনি, কিন্তু মানে রাস্তাটার বেশ সমস্যা চলছে। মানে এর যে কি ব্যাপার, ইভেন দুর্গাপুজোর সময়ও, মানে যেই বছর ফার্স্ট আমার দাদা ওই জিনিসটা দেখেছিল, দুর্গাপুজোর সময় নাকি এরকমও দেখা গেছে কে একটা এরকম ওই পুকুর পাড়ের ওখান দিয়ে একটা নাকি পুকুরে ঝাঁপ মারছে, কিন্তু তারপর জলের আর কোনো নড়াচড়া, জলের কোনো ব্যাপার নেই। সাংঘাতিক ব্যাপার করছো তোমাদের ওদিকে।
মানে কি হয়ে যাচ্ছে একটার পর একটা, কিছুই বোঝা যাচ্ছে না। তুমি এখন ঠিক আছো? ঠিক আছি বলতে চেষ্টা করছি। ওকে, ঠিক আছে। আফটার দ্য কল আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলে নেবো, পুরো প্রবলেমটা নিয়ে। শিওর। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। খড়দার এই বাড়ি এখনো রয়েছে, আর রাতে কেউ না কেউ এখান দিয়ে হেঁটে যায়। ভয়টা কিন্তু কখনোই শেষ হয় না, শুধু নিজের রূপ পাল্টায়। কিউরিওফাইট, যেখানে অন্ধকার সত্যি কথা বলে। কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন। যদি কোনো স্পিরিচুয়াল বা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প চান অথবা আমার সাথে নিজের লাইফের ঘটনা শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে 6290675195। নাম্বারটি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে রয়েছে, কমেন্ট সেকশনের একদম প্রথম কমেন্টেও থাকছে। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন